সুপ্রিয় শিক্ষার্থী, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ও সলভ প্রোগ্রামে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আমরা হিসাব বিজ্ঞানের একেবারেই প্রথম যে অধ্যায়টি হিসাব বিজ্ঞান পরিচিতি সেটি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আমরা লাস্ট ক্লাসে তোমাদেরকে হিসাব সমীকরণ নিয়ে কথা বলা শুরু করেছিলাম তোমাদের সাথে, এবং সেই হিসাব সমীকরণের যে সমীকরণটি অর্থাৎ এ সমান সমান এল প্লাস ওই, সেই সমীকরণটির যে ব্যাখ্যা, বিশ্লেষণ বা পর্যালোচনা এটি আমরা আজকের ক্লাসে করব, সেটি তোমাদেরকে বলেছি। তো আশা করি তোমরা সকলেই আজকের ক্লাসটি করার জন্য প্রস্তুত রয়েছ। শারীরিকভাবে সকলেই আশা করব সুস্থ রয়েছ, এবং আজকের ক্লাসটি আমরা মনোযোগ সহকারে করে এই ক্লাস থেকে আমাদের যা প্রত্যাশিত ফিডব্যাক সেটি আমরা আশা করি নিতে পারবো। এখানে আমরা যে বিষয়টি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করছিলাম সেটি হিসাব সমীকরণ, এবং এই হিসাব সমীকরণটি হিসাব বিজ্ঞানে যাকে স্বর্ণ সমীকরণ বলা হয়ে থাকে, লুকা প্যাসিওলি যিনি হিসাব বিজ্ঞানের জনক, উনি এই ফর্মুলাটির আমাদেরকে উদ্ভব করে দেন, এবং এই ফর্মুলাটি উপর ভিত্তি করেই পুরো হিসাব বিজ্ঞানটি প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়ে আসছে। হিসাব বিজ্ঞানের যে স্বীকৃতি বা গ্রহণযোগ্যতা সেটি তোমরা জানো তো সারা বিশ্বব্যাপী, অর্থাৎ এই যে নীতিমালাগুলো আমরা হিসাব বিজ্ঞানে পাই, যেই নীতিমালাগুলোর আলোকে আমরা হিসাব বিজ্ঞান করে থাকি, যেই নিয়মে আমরা হিসাব বিজ্ঞানটি করে থাকি, আমাদের এখানে সারা বিশ্বে, সমগ্র বিশ্বে কিন্তু সকল দেশেই একই পদ্ধতি, একই নিয়ম, একই ফর্মুলা অনুসরণ করে হিসাব বিজ্ঞান করা হয়ে থাকে। তাহলে এখানে আমরা হিসাব বিজ্ঞানের যে গ্রহণযোগ্যতার ব্যাপারটি সেটি কিন্তু সর্বজন স্বীকৃত। হিসাব বিজ্ঞানে গ্যাপ বলে একটি কথা রয়েছে, যে গ্যাপ মানে হচ্ছে GAAP, অর্থাৎ যার এলাবোরেশন হচ্ছে যে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অর্থাৎ সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা। তো আমরা একটু আগে যে কথাটি বলছিলাম যে হিসাব বিজ্ঞানের এই নীতিমালাগুলো সেটা সর্বজন স্বীকৃত, অর্থাৎ সমস্ত জায়গায় একই পদ্ধতি বা একই নিয়ম অনুসরণ করে এই হিসাব বিজ্ঞানটি করা হয়ে থাকে। কাজেই এটার স্বীকৃতি বা মান কিন্তু আন্তর্জাতিক মানের। কাজেই তোমাকে এটা মনে রাখতে হবে যে তুমি কোনো ক্ষেত্রেই উন্নত বিশ্বের একজন শিক্ষার্থীর চাইতে খুব বেশি পিছিয়ে নেই। তুমি যা এখানে শিখছো ঠিক একই জিনিস কিন্তু তারা সেখানে বসে শিখছে, এবং একই জ্ঞান অর্জন করে, একই জ্ঞান আহরণ করে তারা কিন্তু তাদের ক্যারিয়ার গড়বে। কাজেই তোমাকেও যদি তাদের সমপর্যায়ে যেতে হয় তাহলে ঠিক তাদের মতো করেই খুব বেশি কিছু কাটছাট বাদ না দিয়ে যা কিছু আমাদের এই বইটিতে রয়েছে সবগুলোই খুব গুরুত্বপূর্ণ এবং খুব জিস্ট আকারে এখানে আছে, সেই বিষয়গুলো আমরা সবাই আন্তরিকভাবে সুসম্পন্ন করার চেষ্টা করব। তাহলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। আজকে আমরা হিসাব বিজ্ঞানের যে হিসাব সমীকরণ, সেই হিসাব সমীকরণের যে প্রভাব লেনদেনের উপর সেটি নিয়ে আলোচনা করব, এবং কিভাবে আমরা এই সমীকরণটিকে ব্যবহার করে ম্যাজিকের মতো জাবেদায় চলে যেতে পারি খুব দ্রুত, অর্থাৎ জাবেদা শিখে যেতে পারি আমরা একটা ছোট্ট ম্যাজিকের মাধ্যমে, একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলা বললে এখানে ভয় পাবার কিছু নেই। আমি আগে যেটি বলেছিলাম তোমাদেরকে যে অ্যাকচুয়ালি হিসাব বিজ্ঞানে স্বর্ণ সমীকরণ যেটি বা হিসাব সমীকরণ যেটি, এই গোল্ডেন ইকুয়েশনটিই কিন্তু হচ্ছে মূল ফর্মুলা, এবং এটি আসলে সমস্ত কিছুকে পরিচালিত করছে। এখন আমি যে ফর্মুলাটির কথা বলছি এটি আসলে সেই হিসাব সমীকরণের যে ফর্মুলাটি, সেই ফর্মুলাটিকেই আমরা নিজেদের মতো করে একটু রিঅ্যারেঞ্জ করে আমরা একটা
পদ্ধতি বের করব, যেই পদ্ধতির মাধ্যমে আমি খুব সহজেই জাবেদা করে ফেলতে পারবো, এবং সেটা 100% নিয়ম অনুযায়ী, এবং এমনভাবেই করা হবে সেটি যে আজকে তুমি যা শিখবে তা আর কখনোই ভুলবে না। আশা করব আজকের এই লেকচারটি থেকে আমরা যেই জ্ঞানটুকু বা যেই নিয়মগুলো আমরা জানবো বা শিখবো বা অর্জন করব, সেটি আমরা 100% প্রয়োগ করতে পারবো হিসাবের প্রাথমিক দাখিলার ক্ষেত্রে। অর্থাৎ এইটির মাধ্যমেই বা আজকের ক্লাসের মাধ্যমেই আমরা জাবেদা করার নিয়মটিও জেনে যাব। আমি যদিও বলছি তোমাদেরকে, এবং আমার ক্লাসের যে টাইটেল সেখানে কিন্তু আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে রয়েছি, হিসাব বিজ্ঞান পরিচিতি। পরিচিতির মধ্যে হিসাবের সমীকরণ চলে আসে বা হিসাব সমীকরণ নিয়ে কিছু আলোচনা আছে। পাশাপাশি আমি এই হিসাব সমীকরণ বা প্রথম অধ্যায়ের আলোচনা করতে করতে তোমাদেরকে অ্যাকচুয়ালি দ্বিতীয় অধ্যায়ের দিকে নিয়ে গেছি, এবং এখানে অনেক ইনফরমেশান বা অনেক কথা আমি বলেছি যা কিনা 100% তোমার পরবর্তী অধ্যায়ের জন্য কাজে লাগবে, এবং অলরেডি তুমি সেখানে একটা অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছো। তুমি নিশ্চিত থাকতে পারো যে এখন দ্বিতীয় অধ্যায় যেটি রয়েছে আমাদের, সেই হিসাবের বৈষম্য, সেখানে অনেকগুলো চ্যাপ্টারের একটা সমন্বয় ঘটেছে। অর্থাৎ দশম শ্রেণীতে যেখানে তোমার 4টি চ্যাপ্টার রয়েছে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, সেই 4টি চ্যাপ্টারকে একসাথে করে একটা চ্যাপ্টারে এখানে নিয়ে আসা হয়েছে। তো এখানে এই জন্য এই চ্যাপ্টারটি অনেকের জন্য একটু ভীতিকর, বা অনেকেই এটা দেখলে একটু নার্ভাস হয় যে এতগুলো বিষয় একটা অধ্যায়ের মধ্যে। কিন্তু এখানে পজিটিভ যে দিকটি সেটি হচ্ছে যে তোমাকে মনে রাখতে হবে যে এই অধ্যায় থেকে বোর্ডের যে প্রশ্ন হয় সেই প্রশ্নে কিন্তু কমপক্ষে 2টো প্রশ্ন থাকার একটা পসিবিলিটি থাকে, এবং এটা হচ্ছে যেহেতু আমাদের একেবারে বেসিক, অর্থাৎ হিসাব বিজ্ঞানের শুরুর দিকের আলোচনা বা শুরুর দিকের চ্যাপ্টার, অবশ্যই এটিকে খুব গুরুত্ব সহকারে আমাদের এমনিতেও জানতে হবে। কারণ হচ্ছে যে এই শুরুর দিকের বিষয়গুলো যদি আমি না বুঝতে পারি, তাহলে পরবর্তী অধ্যায়গুলো সম্পর্কে আমি বাস্তবিক অর্থেই কোনো ধারণা লাভ করতে পারবো না পূর্ণাঙ্গভাবে বা সঠিকভাবে। তো সেই জন্য আমরা এই দ্বিতীয় অধ্যায়টির প্রতি গুরুত্ব আরোপ করব। আজকে এই হিসাব সমীকরণের মাধ্যমে আমি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়ের জন্য একটি সোপান তৈরি করে দেব। এটি একটি এমন সিঁড়ি যেটির মাধ্যমে তুমি খুব সহজেই দ্বিতীয় অধ্যায়ে পৌঁছতে পারবে এবং সেটি পারও করে যেতে পারবে সাফল্যের সাথে। তো আসো আজকে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করছিলাম। আমরা লাস্ট ক্লাসের একটু রিক্যাপ করে নিচ্ছি, পুনরালোচনা। দেখো, হিসাব সমীকরণ যেটি ছিল আমাদের, সেই হিসাব সমীকরণে আমরা জানি যে এ ফর অ্যাসেটস, এল ফর লাইবিলিটিস, এবং ওই হচ্ছে ওনার্স ইকুইটি। অর্থাৎ অ্যাসেট বলতে সম্পদ বোঝাচ্ছে, লাইবিলিটিস হচ্ছে দায়, এবং ওনার্স ইকুইটি হচ্ছে মালিকানা সত্ত্ব। তো এখন এখানে এই 3টি শব্দ সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। সম্পত্তি আমরা জানি যে আমরা একটা নির্দিষ্ট অর্থের বা মূল্যের বিনিময়ে যা কিছু অর্জন করি এবং তা থেকে দীর্ঘ সময় ধরে উপযোগ লাভ করতে পারি, বা দীর্ঘদিন আমরা সেটিকে ব্যবহার করে থাকি, সেগুলোকে আমরা সম্পত্তি বলি। তো এই দীর্ঘদিন বলতে দেখা যায় সম্পত্তিগুলো মূলত 1 বছরের বেশি সময়ের জন্য হয়ে থাকে। আবার যা কিছু ভবিষ্যতে পাওয়া যাবে, শুধু বস্তুগত বা দ্রব্যগত দিকটাকেই বা অর্থের দিকটাকেই তোমরা সবসময় মাথায় রাখবে না। এখানে মনে রাখতে হবে তোমাকে যে সার্ভিস বা সেবা বলতেও একটা ব্যাপার থাকে এখানে, বা ভবিষ্যতে আমরা পেতে পারি অনেক কিছু, সেই পেতে পারাটা যা কিছু ভবিষ্যতে পাওয়া যাবে সেটিকেও কিন্তু আমরা সম্পদ হিসাবে গণ্য করব। আমি কথার সাথে সাথেই একটি উদাহরণ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আশা করি। যখন আমরা বলছি যে আমরা একটা নির্দিষ্ট অর্থের বা মূল্যের বিনিময়ে কোনো কিছু অর্জন করে দীর্ঘদিন সেইটি থেকে উপযোগ লাভ করে থাকি, সেই বিষয়টিকে আমরা সম্পত্তি বলছি। তো এখন এই সম্পত্তিটি, এটির যে উদাহরণ হতে পারে, আমরা ধরো ফার্নিচার বা আসবাবপত্র ক্রয় করলাম, তাহলে সেই ফার্নিচার বা আসবাবপত্রটি যখন আমরা ক্রয় করব, ধরো আমি 30,000 টাকা দিয়ে একটি ফার্নিচার ক্রয় করলাম, সেই 30,000 টাকা বিনিময়ে যে ফার্নিচারটি আমি নিয়ে এলাম, সেটি থেকে আমি কি দীর্ঘদিন উপযোগ লাভ করব। অর্থাৎ দীর্ঘদিন আমি কিন্তু এটি
সম্পত্তিকে ব্যবহার করতে পারবো। নর্মালি দেখা যায় যে প্রত্যেকটি স্থায়ী সম্পত্তি বহু বছর ধরে প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে। এটির যদিও নির্দিষ্ট কিন্তু কিছু মেয়াদ থাকে না, তারপরেও আমরা অনুমান করে ধরে নিতে পারি যে অ্যাকচুয়ালি একটা সম্পত্তি কতদিন আমাদের প্রতিষ্ঠানে থাকতে পারে বা টিকতে পারে, বা কত সময় পর সেটির তার কার্যকারিতা হারাবে বা সেটি থেকে আর কোনো উপযোগ পাওয়া যাবে না। তো আসবাবপত্র একটি স্থায়ী সম্পত্তি। ঠিক একইভাবে আমরা যদি বলি ভূমি ক্রয় করা হলো বা একটি গাড়ি ক্রয় করা হলো, যন্ত্রপাতি ক্রয় করা হলো, দেখবে যে প্রত্যেকটি জিনিস কিন্তু দীর্ঘ সময়ের জন্য আমাদেরকে উপযোগ দিবে এবং এর জন্য আমাদের একটা মোটা অঙ্কের টাকা বা অর্থ কিন্তু ব্যয় করতে হয়। তাহলে আমরা এইটিকে সম্পদ হিসেবে বিবেচনা করব। আরেকটি কথা আমি বলেছি যে যা কিছু ভবিষ্যতে পাওয়া যাবে সেগুলো সম্পদ। তাহলে যা কিছু ভবিষ্যতে পাওয়া যাবে, ধরো আমি যদি ধারে পণ্য বিক্রয় করে থাকি, তাহলে আমার কাছ থেকে যিনি ক্রয় করলেন, অর্থাৎ আমি যার নিকট বিক্রয় করলাম, সে আমার দেনাদার বা প্রাপ্য হিসাব হবে, অর্থাৎ সে আমাকে টাকা দিবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে লাস্ট ক্লাসে, যখনই আমরা ধারে পণ্য ক্রয় বা বিক্রয় করব, তখনই কিন্তু একটি ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের এখানে হিসাবে ইনক্লুড হবে। যে ধারে আমরা যদি পণ্য ক্রয় করি, তাহলে যার নিকট থেকে ধারে ক্রয় করব সে আমার কাছে টাকা পাবে। আবার আমরা যদি ধারে পণ্য বিক্রয় করি, তাহলে যার নিকট আমরা পণ্যটি বিক্রয় করব সে আমাকে টাকা দিবে। তাহলে দেখো এখানে লক্ষ্য করে যে যার কাছ থেকে আমরা ধারে পণ্য ক্রয় করব, তাহলে ধারে পণ্য যার কাছ থেকে ক্রয় করব, ধারে আমরা যদি ক্রয় করি, তাহলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান আমার কাছে টাকা পাবে। আবার আমরা যদি ধারে বিক্রয় করি, ধারে বিক্রয় করলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদেরকে টাকা দিবে। তো এই যে দুটো শব্দ পাবে এবং দিবে, অর্থাৎ যে কোনো লেনদেনের ক্ষেত্রে মনে রাখবে যখনই ব্যক্তিবাচক হিসাব থাকবে, ব্যক্তিবাচক হিসাব তাকে বলা হয় যেখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকবে। অর্থাৎ যখনই একটা লেনদেনে ব্যক্তি বা প্রতিষ্ঠান ইনভলভ থাকবে, তখন আমরা সেটিকে ব্যক্তিবাচক হিসাব বলে অভিহিত করে থাকি। এই ব্যক্তিবাচক হিসাব অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠানটি দুটো আচরণই করতে পারে। হয় সে কোনোভাবে আমার কাছে টাকা পাবে, নতুবা সে আমাকে টাকা দিবে। অর্থাৎ হয় সে পাবে, নয়তো আমি পাবো। এখন আমরা এই জায়গায় অনেক সময় একটু বিভ্রান্তিতে পড়ি বা একটা ঝামেলায় আমাদের পড়তে হয়, একটু এলোমেলো হয়ে যায় বিষয়টি, যে আসলে এই যে দেনাদার এবং পাওনাদার বা প্রাপ্য হিসাব বা প্রদেয় হিসাব, আমরা যারা অন্য গ্রুপ থেকে এসেছি, বিজ্ঞান বা মানবিক থেকে, তাদের জন্য বিশেষত আমি বলছি, কারণ যারা ব্যবসা শিক্ষা শাখায় থেকে এসেছে তারা অন্তত পক্ষে এইটুকু প্রায় সবাই জানবে যে কে পাওনাদার বা কে দেনাদার, অর্থাৎ কাকে প্রাপ্য হিসাব বলা হচ্ছে আর কাকে প্রদেয় হিসাব। তোমরা যারা অন্য গ্রুপ থেকে এসেছো তাদের স্পষ্টতার জন্য আমি আরেকবার বলছি, মনে রাখবে যখনই আমরা ধারে পণ্য ক্রয় বা বিক্রয় করব, তখন আমি কি, সেই প্রশ্নটি মনের মধ্যে কখনোই নিয়ে আসবে না। অর্থাৎ আমরা যখন একটি জাবেদা করতে যাই, তখন আমাদের একটি লেনদেন থাকে, সেই লেনদেন থেকে আমরা দুটো পক্ষ চিহ্নিত করি, তারপর সেই দুটো পক্ষকে আমরা হিসাব সমীকরণের মাধ্যমে ডেবিট এবং ক্রেডিট করি, দুতরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী। তাহলে আমি যদি বলি ধারে পণ্য ক্রয়, তাহলে এখানে এই ধারে পণ্য ক্রয় যে লেনদেনটি, দুটো পক্ষ কি হবে? তো একটা পক্ষ যে ক্রয়, সেটি কিন্তু স্পষ্ট, আমরা স্পষ্টই বুঝতে পারছি যে পণ্য ক্রয় করা হয়েছে, এখানে সুস্পষ্টভাবে বলা আছে। এখন ধারে পণ্য ক্রয়ের মধ্যে যদি একটি পক্ষ ক্রয় হয়ে থাকে, আরেকটি পক্ষ কি হবে? তো বললাম যারা অন্য গ্রুপ থেকে এসেছো তারা আরেকটি পক্ষ কি লিখবে। এখন লক্ষ্য করে দেখো যে আমরা যে পণ্যটি ক্রয় করেছি সেখানে কিন্তু
তুমি নিজে এবং যার কাছ থেকে ক্রয় করেছো সে, এরকম দুটো পক্ষ বা দুটো ব্যক্তি রয়েছে। তো ক্রয় যদি একটা পক্ষ হয়ে থাকে অলরেডি, তাহলে আর একটা পক্ষই হবে এখানে। এবার সেই পক্ষটি কে হবে? তুমি হবে নাকি যার কাছ থেকে ক্রয় করেছি সে হবে? তো এই জায়গাটায় আমি বলছি যে যারা অন্য গ্রুপ থেকে এসেছো তারা অনেক সময় নিজেরা একটু বিভ্রান্তিতে পড়তে পারো যে আসলে এখন আমি তার কাছ থেকে যেহেতু ক্রয় করেছি, তাহলে সে আমার কাছে টাকা পাবে। আবার সে যেহেতু পাবে, তাহলে আমাকে কি করতে হবে? টাকাটা দিতে হবে। তার মানে আমি দেব এবং সে পাবে। তাহলে যে দেয়, মানে যাকে দিতে হবে, আমি ধরো টাকা যদি কারো কাছে পাই, তাহলে কি সে আমার দেনাদার, অর্থাৎ সে আমাকে টাকা দিবে। তাহলে যে টাকা দিবে সে দেনাদার, আবার যে টাকা পাবে সে পাওনাদার। তাহলে আমি যদি ধারে পণ্য ক্রয় করি, তো দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু দেনাদারও রয়েছে এবং পাওনাদারও রয়েছে। কারণ ধারে পণ্য ক্রয় করার ফলে যার কাছ থেকে ক্রয় করেছি সে আমার পাওনাদার হয়ে গেছে, আর আমি কি? আমি হচ্ছি তার দেনাদার। তাহলে সে আমার পাওনাদার এবং আমি তার দেনাদার। এখানে যেহেতু এই দুটো শব্দই চলে আসে মাথায়, তাহলে আমরা অঙ্কটি করতে গেলে বা প্রাথমিক দাখিলাটি দিতে গেলে দেখা যায় যে কোনটা দেব সেখানে বা কোনটা হবে সেটা নিয়ে একটু দুশ্চিন্তায় পড়ে যাই। তো এই কনফিউশনটি দূর করার জন্যই বলছি, তুমি মনে রাখবে যে যখনই তুমি পণ্য ক্রয় বা বিক্রয় করবে, অর্থাৎ যখনই এরকম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একটা ইস্যু চলে আসবে বা বিষয় চলে আসবে, তখন ফার্স্ট তোমাকে যেটি মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে সেটি হচ্ছে তুমি কি সেখানে, তুমি কি দেনাদার না পাওনাদার, এই ভাবনাটি কখনোই নিয়ে আসবে না মাথায়। এটি টোটালি বাদ। অর্থাৎ তুমি কি সেটি হিসাবের খাতায় লেখার বিষয় না। কারণ তুমি একজন হিসাব রক্ষক, তুমি একটা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছো, তুমি একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেই প্রতিষ্ঠানের প্রতিটি লেনদেনগুলোকে সঠিকভাবে লিপিবদ্ধ করে একটি আর্থিক বছর শেষে একটি আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা তুমি তৈরি করে দিবে। তাহলে তুমি সেখানে দেনাদার না পাওনাদার এই ব্যাপারটি কখনোই মাথায় নিয়ে আসবে না। তাহলেই তোমার 50% প্রবলেম এখানে সলভ হয়ে গেল। অর্থাৎ একটা দিক যেহেতু বাদ, তাহলে ভাবতে হবে শুধুমাত্র ওই দিকটি নিয়ে। অর্থাৎ ধারে পণ্য ক্রয় করি আর বিক্রয় করি, যার কাছ থেকে ক্রয় করব অথবা যার কাছে বিক্রয় করব সে কি, শুধুমাত্র এটি হচ্ছে আমাদের ভাবনা। এবার দেখো ব্যাপারটি কতটা সহজ হয়ে যায়। আমি এখন যদি আবার বলি ধারে পণ্য ক্রয়, তাহলে এখানে ক্রয় একটি পক্ষ, আর যেহেতু আমি আমার কথাটি ভাবতে নিষেধ করলাম এবং একেবারেই বাদ দিতে বললাম, তাহলে আমি তো কোনো পক্ষ হতেই পারি না এখানে। তাহলে ক্রয় একটি পক্ষ, আরেকটি পক্ষ হচ্ছে উনি, অর্থাৎ যেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমি ক্রয় করেছি। তাহলে একটি পক্ষ যদি ক্রয় হয়ে থাকে, তাহলে যার কাছ থেকে ক্রয় করেছি, এবার প্রশ্ন করো যে সে যেহেতু ব্যক্তি, তাহলে তার এখানে আচরণ বা অ্যাক্টিভিটিস দুটোই হতে পারে, হয় সে পাবে নয়তো সে দিবে। তাহলে এবার বলো ধারে পণ্য ক্রয় করলে সে কি পাবে না দিবে? গুড, ধারে পণ্য ক্রয় করি যদি আমি, তাহলে সে পাবে। যদি পাবে হয়, তাহলে পাবে প দিয়ে শুরু, তাহলে সে পাওনাদার, কারণ পাওনাদারও প দিয়ে শুরু। এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি বললাম। এখানে হয়তো কাকতালীয়ভাবে ব্যাপারটি মিলে গেছে। দেখো, যে পাবে সে পাওনাদার, কারণ পাবেও প দিয়ে, পাওনাদারও প দিয়ে শুরু। আবার ধরো আমি ধারে পণ্য বিক্রয় করলাম, এখানেও দেখো বিক্রয় একটি পক্ষ, আরেকটি পক্ষ কি হবে? আমি তো হবই না। তাহলে আরেকটি পক্ষ উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান যার কাছে পণ্যটি বিক্রয় করা হয়েছে। তাহলে বিক্রয় একটি পক্ষ, নিঃসন্দেহে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান আরেকটি পক্ষ। তাহলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের দুটো রোল হতে পারে, একটি হচ্ছে হয় সে পাবে নয়তো সে দিবে। তো এবার বলো যে যদি আমি পণ্য বিক্রয় করে থাকি ধারে, তাহলে কি সে পণ্য টাকা সে পাবে না দিবে? এবার সে দিবে। দিবে দ দিয়ে শুরু, দেনাদারও দ দিয়ে শুরু, তাহলে সে দেনাদার। এখানেও দেখো কাকতালীয়ভাবে মিলে গেল।
পাওনাদার প দিয়ে শুরু, পাবেও প দিয়ে শুরু, তাহলে যে পাবে সে পাওনাদার। আবার দেনাদার দ দিয়ে শুরু এবং দিবে এটিও দ দিয়ে শুরু, তাহলে যে দিবে সে দেনাদার। আশা করি এইটা নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের মধ্যে থাকবে না। এবার জেনে রাখো, এই যে আমরা পাওনাদার এবং দেনাদার এই শব্দটি ইউজ করে তোমাদেরকে বোঝাচ্ছি বা শেখাচ্ছি, ব্যাপারটা তোমাদের শুধুমাত্রই বোঝার সুবিধার্থে। এবং আগে তো যেটি আমার জানা বা যে বিষয়টি সম্পর্কে আমার ধারণা আছে বা আমি শুনেছি, সেটি বললে কি হয়, সহজেই মাথায় কাজ করে, আমি সহজেই সেটা অনুধাবন করতে পারি বা বুঝতে পারি। এবার তুমি জেনে রাখো যে দেনাদার যিনি, সেখানে আমরা দেনাদার না লিখে প্রাপ্য হিসাব লিখব, কারণ ব্রিটিশ যে মেথড ছিল সেই ব্রিটিশ মেথড অনুযায়ী আগে বলা হতো দেনাদার অর্থাৎ ডেটর্স, এবং এখন আমেরিকান মেথড অনুযায়ী সেই দেনাদারকেই বলা হচ্ছে প্রাপ্য হিসাব। যদিও বলা হয়ে থাকে আমাদের যেই লাউ সেই কদু, একই রকম ব্যাপার, কারণ এটা হচ্ছে যে সমার্থক শব্দ, জাস্ট, আর কিছু না। এখানে ব্রিটিশরা যেটি লিখত বা যেই ভাষাটা ব্যবহার করত, সেখানে নিজেদের আধিপত্য দেখানোর বা নিজেদের যে একটা ইনভলভমেন্ট বা নেতৃত্ব, সেটি বোঝানোর জন্যই আসলে কিছু কিছু শব্দগত পরিবর্তন এখানে এসেছে। আমরা জাস্ট জানবো যে এটা হচ্ছে সমার্থক কিছু শব্দ, কারণ যে দিবে সে দেনাদারি হবে, সেটা ব্রিটিশ মেথডই হোক আর আমেরিকান মেথডই হোক আর বাংলাদেশি মেথডই হোক, আর যে পাবে সে পাওনাদারি হবে অলওয়েজ। শুধুমাত্র নামটা চেঞ্জ করে দিয়ে যে আমরাও কিছু একটা পরিবর্তন করেছি বা দেখিয়েছি, সেই ব্যাপারটি আসলে এখানে তোমার বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো আমরা যেটি বর্তমানে প্রচলিত পদ্ধতি বা যেটি সবসময় আধুনিক, আমরা সবসময় সে আধুনিকের পক্ষেই থাকব, তাহলে নিজেদেরকে আমরা আপ টু ডেট রাখতে পারবো এবং সেখানে কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমরা দেনাদার যিনি, সেই দেনাদারের যে বর্তমান নাম আমরা বলেছি আমেরিকান মেথড অনুযায়ী, সেটি হচ্ছে প্রাপ্য হিসাব বা অ্যাকাউন্টস রিসিভেবল, আর পাওনাদার সেটিকে আমরা বলবো প্রদেয় হিসাব বা অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এই যে প্রাপ্য হিসাব দেনাদারের আরেকটি নাম, আমরা সেই প্রাপ্য হিসাবটি লিখব যখন প্রাথমিক দাখিলা বা জাবেদা করব। আর পাওনাদারের যে নাম সেটি হচ্ছে প্রদেয় হিসাব, আমরা অ্যাকাউন্টস পেয়েবল যেটিকে বলি, সেটি আমরা লিখব হিসাবের খাতায়। আশা করি এই ব্যাপারটাও তোমাদের কাছে কিছুটা স্পষ্ট হয়েছে। এবার আসো আরেকটু পরবর্তী যে আলোচনায়, সেটি হচ্ছে যে আমাদের এই প্রথম দিকের অধ্যায়গুলোতে খুব বেসিক কিছু প্রশ্ন আসে। আমি তোমাদেরকে একটু স্পষ্ট করে বলতে চাচ্ছি যে হিসাব বিজ্ঞানের যে সৃজনশীল প্রশ্নটি হয়ে থাকে, প্রশ্নের যে কাঠামোটি আমরা জানি, আমি প্রথম ক্লাসেই কিন্তু তোমাদেরকে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে, প্রশ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ধারণা দেবার চেষ্টা করেছি। আশা করি মনে আছে। যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আবারও সেটি দেখে নিতে হবে, কারণ অন্ধকারে ঢিল ছুঁড়লে হবে না। আমাদেরকে সব কিছুই জেনে বুঝে তারপর করতে হবে। এখানে আমরা কোনো কিছুই মুখস্থ করার চেষ্টা করব না। যদি করতে যাই তাহলে বুঝবো যে আমার সেই জায়গাটিতে গ্যাপ রয়ে গেছে। মুখস্থ না বুঝে মুখস্থ করা, সেটা বোকামি ছাড়া আর কিছুই না। সেই সময়টা, সেই শ্রমটা টোটালি ব্যর্থ। তো কাজেই এক একটি শব্দ তোমাকে খুব ভালোভাবে বিশ্লেষণ করে জেনে বুঝে তারপর সেটির প্রয়োগ ঘটাতে হবে। আদারওয়াইজ তোমার যেই জানার যে ব্যাপারটি বা শেখার যে ব্যাপারটি, তোমাকে সেটা সারা জীবন একই জিনিস শিখে যেতে হবে। একবার ভালোভাবে বুঝে যদি আমরা করতে পারি, তখন যদি আমাদের একটু সময় বেশিও দরকার হয় বা পরে, তাতেও কিন্তু কোনো ক্ষতি হবে না। কারণ 10 বার শেখার চাইতে একই জিনিস একবার একটু ভালো করে একটু শ্রম দিয়ে শেখাটা অনেক বেটার আমি মনে করি। তাহলে এখানে আমরা যে বিষয়টি বলেছি যে কোশ্চেন প্যাটার্নটি সম্পর্কে তোমাকে আবার ধারণা নিতে হবে বা জানবে, আমি তোমাকে বেসিক যে স্ট্রাকচারটা সেটা বলে দিচ্ছি আবারও, যে সৃজনশীল প্রশ্নে হিসাব বিজ্ঞানের কোনো থিওরি থাকে না। এখানে পুরোটাই অঙ্ক থাকবে উদ্দীপকে। তো এখানে ক, খ, গ তিনটি আমাদের অংশ থাকে। ক অংশে থাকে 2 নাম্বার বরাদ্দ ক অংশের জন্য, খ অংশের জন্য থাকে 4 এবং গ অংশের জন্য থাকে 4। এই হচ্ছে মোট 10 নাম্বার একটি প্রশ্নে। তাহলে এখানে ক, খ এবং গ
এই 3টি প্রশ্নে 2, 4, 4 এই টোটাল মিলে হচ্ছে 10। তো এবার ক নাম্বার যে প্রশ্নটি, সেটি 2 নাম্বার যেহেতু এটার জন্য নির্ধারিত, তাহলে বুঝতেই পারছো যে এটি ছোট কোনো একটা কাজ হবে। মজার ব্যাপার হচ্ছে যে হিসাব বিজ্ঞানের যে অঙ্কগুলো সেগুলো আসলে একটু ব্যাপক, একটু বড়, বিস্তৃত টাইপের, অর্থাৎ এগুলোতে তোমার সময়, কাজ নিঃসন্দেহে একটু বেশি থাকে। আর এজন্যই কিন্তু তুমি প্রায় বেশিরভাগ শিক্ষার্থীর কাছ থেকেই জানতে পারবে যে হিসাব বিজ্ঞান পরীক্ষায় ফুল আনসার করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, বা সময় পাওয়া যায় না, বা মেলানো কঠিন হয়ে যায়। তার উপর যদি আবার কোথাও কোথাও একটু ভুল ধরা পড়ে বা থেকে যায়, সেটি সংশোধন করতে গেলে তো আরও শেষ। তো এমনও অনেক সময় অনেক স্টুডেন্টের ক্ষেত্রে হয়েছে যে প্রথম যে অঙ্কটি সে করতে বসেছে, সেই অঙ্কটি পরীক্ষার হলে সে ঠিকঠাক মতো যদি একবারে না মেলাতে পারে, তাহলে সেটি নিয়ে ভাবতে ভাবতেই দেখা গেছে তার পুরো হলের পরীক্ষার সময় প্রায় চলে গেছে। এরকম ঘটনা উদাহরণ বহু অনেক রয়েছে। তাহলে এই অবস্থাটিতে যেন আমাদের না পড়তে হয়, তার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে তোমার আত্মবিশ্বাস, এবং তোমার নিজের উপর একটা খুব ভালো ধারণা, আর তোমার বুঝে শুনে জানার বা শেখার যে আগ্রহ, সেটি। তুমি পরীক্ষার হলে যদি নিশ্চিত থাকো যে প্রশ্নকর্তা যা প্রশ্ন করেছেন তার সবটুকুই আমার জানা, তাহলে সেখানে তোমাকে কেউ আটকে রাখতে পারবে না, এবং পরীক্ষার জন্য যে নির্ধারিত সময় তার আগেই আশা করি তুমি শেষ করে চলে যেতে পারবে। আর তোমার যদি জানা না থাকে বা প্রত্যেকটি শব্দ যদি তোমার কাছে অচেনা মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা অঙ্ক নিয়ে সারা পরীক্ষার সময় বসে থাকা সেটাই খুব স্বাভাবিক। তো কাজেই আমরা যখন যে অধ্যায়টি করব, সেখানে আমরা কখনোই 95% কমপ্লিট করব না, আমরা 100% কমপ্লিট করব। অর্থাৎ সেই চ্যাপ্টারটিতে যেন কোনো ধরনের বিন্দুমাত্র গ্যাপ না থাকে। আমি যেন একটা চ্যাপ্টার শেষ করেই বলতে পারি যে আমি আমার পরীক্ষার জন্য 10টি নম্বর নিশ্চিত করলাম। আমি তোমাদেরকে একটি প্যাটার্ন শুরুর দিকে বুঝিয়ে বলেছি যে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে দেখা যাবে যে প্রায় প্রতিটি অধ্যায় থেকে অবশ্যই একটি করে প্রশ্ন থাকবে, এটা একদম মাস্ট থাকবে। তাহলে যদি প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন থাকে, আর আমি যদি এটি সুনিশ্চিত হতে পারি, আমি তোমাকে এটি নিশ্চিত করলাম, তাহলে সেই নিশ্চয়তা থেকেই তুমি এই একটি চ্যাপ্টার ভালোভাবে কমপ্লিট করেই কিন্তু খুব কনফিডেন্টলি বলতে পারো যে আমি 10 নাম্বার নিশ্চিত করেছি। তার ঠিক এভাবে তুমি যখন 10, 10, 10 করে 2টি চ্যাপ্টার কমপ্লিট করলেই 20 নাম্বার, তো তোমার পাশের জন্য দরকার হয় মাত্র 23 নম্বর সৃজনশীলে। তাহলে 2টো চ্যাপ্টার করলেই তো তুমি পাশ ফেলের যে তোমার একটা চিন্তা বা দুশ্চিন্তা থাকে, সেটি দূর হয়ে গেল। তারপর তুমি কি আরও আত্মবিশ্বাসের সাথে বাকি চ্যাপ্টারগুলো কিন্তু শেষ করতে পারবে। একটু বুঝে শুনে টেকনিক্যালি কাজ করতে হবে। এই জায়গাগুলো অনেক চ্যাপ্টার রয়েছে, অনেক চ্যাপ্টার যেগুলো খুবই সহজ, 2-1টা চ্যাপ্টার যেখানে কঠিন বলবো না আমি কখনোই, সেটি একটু বেশি কিছু থাকে, একটু বেশি কিছু জানতে হয় খুব স্বাভাবিকভাবেই। কারণ যত সময় যাবে, হিসাবকাল যত শেষের দিকে যাবে, তখন ততই তোমাকে কি করতে হবে যে ফাইনাল অ্যাকাউন্ট আগে যেটিকে বলা হতো বা চূড়ান্ত হিসাব, সেই আর্থিক বিবরণীর দিকে তোমাকে ধাবিত হতে হবে। কারণ সেখানে একটি অঙ্ক থেকেই আমরা জানবো যে সারা বছরে আমার প্রতিষ্ঠানের টোটাল যে আমি বিজনেসটি পরিচালনা করলাম, সেখান থেকে আমার নিট লাভ হয়েছে না লস হয়েছে, আর আমার প্রতিষ্ঠানের মোট সম্পদ এবং দায়ের পরিমাণ কীরূপ, আমি সেটিও জানতে পারবো। তাহলে সেই ব্যাপকতা থেকে, সারা বছরের সমস্ত হিসাব থেকে এই দুটো রেজাল্ট বের করে নিয়ে আসতে গেলে তোমাকে অবশ্যই কি করতে হবে, একটু বেশি কাজ তো করতেই হবে। তো সেই একটু দুটো চ্যাপ্টার একটু বেশি কাজ থাকা, এটাকে কঠিন বলা চলে না। কারণ তোমার বেসিকটা যদি ভালো থাকে, তুমি আগের বিষয়গুলো যদি খুব ভালোভাবে বুঝতে পারো, তাহলে সেই চ্যাপ্টারটিকে তুমি কখনোই কঠিন বলবে না। তো এখন দেখো আমরা যেটি বলছি যে আমাদের এই জায়গাটিতে যে আমরা হিসাবের এই যে জাবেদা থেকে আমরা খতিয়ান করি, খতিয়ান থেকে আমরা রেওয়ামিল করি, রেওয়ামিল থেকে আমরা আর্থিক অবস্থার বিবরণী করি, আমরা এভাবে ধাপে ধাপে এগিয়ে যাই। তো সেই ধাপে ধাপে এগোনোর জন্যই আমরা কি করি, আমাদের প্রত্যেকটা ম্যানেজমেন্ট আমাদের
সঠিকভাবে সুনিপুণভাবে নিজেদের করে নিতে হবে। পরীক্ষার হলে কত টুকু সময় তোমার থাকে বরাদ্দ তোমার ভালোভাবেই জানা। তারপর সেখানে কোন অঙ্কটা বা কোন চ্যাপ্টারটি কঠিন মনে হবে তোমার কাছে একটু, বা বেশি কাজ মনে হবে, আর কোনটা একটু কম কাজ মনে হবে সেটিও তুমি আগে থেকেই জানা থাকবে তোমার। তো পরীক্ষার হলে উত্তর কোনটি করবে সেটি সিলেকশন করার ক্ষেত্রেও কিন্তু তোমাকে একটা ম্যানেজমেন্ট করতে হবে। দেখো, বিজনেস স্টাডিজের স্টুডেন্ট কথায় কথায় হিসাব, কথায় কথায় ব্যবস্থাপনা, কথায় কথায় মার্কেটিং, ফিনান্স, এগুলো আসবেই। তো সব জায়গায় একটা ম্যানেজমেন্টের দরকার রয়েছে। তাহলে টাইম ম্যানেজমেন্ট সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা পরীক্ষার হলের জন্য, যে কোন চ্যাপ্টারটা করলে আমি কম সময় করতে পারবো। দেখা যাবে একটা ছোট চ্যাপ্টার থেকে যেইটুকু সময় বরাদ্দ থাকবে সেটার অ্যাভারেজ যে টাইম বরাদ্দ থাকবে সেখান থেকে কিছুটা সেভ করে আমি হয়তোবা আরেকটা বড় চ্যাপ্টার যেটা সেখানে কাজে লাগাতে পারবো। ঠিক এভাবেই কাজগুলো আমাদের করতে হবে। আমি পরবর্তীতে প্রত্যেকটা অধ্যায় করার সময় বা শেষ অঙ্ক যখন আমরা করব তখন আমি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্কের জন্য অ্যাকচুয়ালি কতটুকু সময় পাওয়া যাবে এবং কোন চ্যাপ্টারটি তুমি কতটুকু সময়ের মধ্যে শেষ করতে পারবে অথবা শেষ করা উচিত, অর্থাৎ যাকে কিনা আমরা স্ট্যান্ডার্ড টাইম বলে থাকি, সেই স্ট্যান্ডার্ড টাইমটুকু তোমার আমি নির্ণয় করে দেব, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তাহলে এখন দেখো, আমরা যেটি বলছি যে আমাদের এই হিসাব সমীকরণ, যে হিসাব সমীকরণে আমরা ওই যে যে দুটো পক্ষ থাকবে সেই দুটো পক্ষকে আমরা আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করে আমরা দেখব যে এই লেনদেনটি, প্রত্যেকটি লেনদেন হিসাব সমীকরণ দ্বারা প্রভাবিত হবে। এটি হিসাব বিজ্ঞানে বলা রয়েছে যে প্রতিটি লেনদেন হিসাব সমীকরণ দ্বারা প্রভাবিত হবে। তাহলে হিসাব সমীকরণটি কি? হিসাব সমীকরণটি হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই। তো সেই এ সমান সমান এল প্লাস ওই যে আমরা বলছি যে সম্পদ যত হবে ঠিক তত টাকার দায় এবং মালিকানা সত্ত্ব হবে। তাহলে এই বিষয়টি মিলবে বা মিলতে হবে। তাহলে আমরা এখানে যে কথাটি বলছিলাম যে ক নাম্বার, হ্যাঁ, ক এর জন্য আসলে যে বিষয়টি তোমার বরাদ্দ থাকে, যে 2 নাম্বার থাকে, তো সেই 2 নাম্বারের জন্য কি আসতে পারে, সেই 2 নাম্বারের জন্য আমাদের কি কি বিষয় থাকতে পারে আমরা সেটি দেখব। যে ক নাম্বার প্রশ্নটি আসলে এখানে যেই চ্যাপ্টারটি তুমি করবে যখন, এটি কখনোই বলতে পারবে না যে ওই চ্যাপ্টার থেকেই ওই প্রশ্নটি হবে। কথাটি আমি এই জন্য বলছি, তুমি বলতে পারো যে এটা তো অসংলগ্ন বা অপ্রাসঙ্গিক হয়ে গেল, যে যেই চ্যাপ্টারটি আমি করলাম সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন হচ্ছে না। অ্যাকচুয়ালি হচ্ছে না, আবার হচ্ছেও। কিভাবে সেটি হচ্ছে না? এই সেন্সে যে এমন বেসিক কিছু কোশ্চেন রয়েছে যেই বেসিক কোশ্চেনগুলি অ্যাকচুয়ালি 10টা চ্যাপ্টারের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ ওগুলো আলুর মতো, যেটা মাংসেও চলে আবার নিরামিষেও চলে। অর্থাৎ এখানে তোমার যেই কমন বা বেসিক যে কিছু জেনারেল কোশ্চেন রয়েছে, যেমন ধরো মূলধনের ব্যাপারটি, যে মূলধনের পরিমাণ কত। এখন এই মূলধন তুমি কি বলতে পারবে যে এটি কোনো মানে চ্যাপ্টারের অংশ না? বলো যে কোন চ্যাপ্টারের অংশ না মূলধন। কারণ ব্যবসা শুরু করলে তোমাকে অবশ্যই কি করতে হবে? মূলধন নিয়েই ব্যবসাটা শুরু করতে হবে। তাহলে মূলধন নিয়ে যদি ব্যবসা শুরু করতে হয় তাহলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে, যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে এই বিষয়টি আসবে। তাহলে একটা প্রতিষ্ঠানের মোট মূলধনের পরিমাণ কত, একটা প্রতিষ্ঠানে যে সম্পদ বা দায় থাকবে সেটা একটা কমন ব্যাপার, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রেই সেটা গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল। তাহলে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রেই এই প্রশ্নটি করতে পারে যে মোট সম্পত্তির পরিমাণ কত, মোট দায়ের পরিমাণ কত, বা মালিকানা সত্ত্বের পরিমাণ কত, মোট ব্যয়ের পরিমাণ কত, মোট আয়ের পরিমাণ কত, মালিক কর্তৃক উত্তোলিত অর্থের পরিমাণ কত, ব্যাংক জমার পরিমাণ কত, নগদ উদ্ধৃত্তের পরিমাণ কত। দেখো, আমি কিন্তু মুখস্থ করে বা ভেবে ভেবে বলছি না, আমার মুখ দিয়ে যা আসছে আমি বলে যাচ্ছি। সবগুলোই কিন্তু দেখো কমন প্রশ্ন হচ্ছে। তার মানে বুঝতে হবে যে এই যে জেনারেল বা কমন যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু অনেক ব্যাপক। আর এই অনেক থাকার কারণেই এটির জন্য আসলে তোমার
বাড়তি তেমন একটা প্রিপারেশন নিতে হবে না যদি তোমার বেসিকটা ভালো থাকে। তুমি যদি ভালোভাবে এই হিসাব বিজ্ঞানের যে প্রাথমিক বিষয়গুলো সেগুলো বুঝতে পারো, তাহলে অটোমেটিক্যালি এই জিনিসগুলো তোমার জানা হয়ে যাবে। যেমন আমরা বলেছি যে মালিক তার ব্যক্তিগত বা নিজস্ব যা কিছু নিয়ে কারবার আরম্ভ করেন তাকে আমরা কি বলি? মূলধন বলি। তাহলে মালিক যা কিছু নিয়ে কারবার আরম্ভ করবেন সেটি যদি মূলধন হয়, তাহলে মালিক, আমরা দেখব যে মালিকের ব্যক্তিগত কি কি বিষয় নিয়ে বা জিনিস নিয়ে মালিক কারবারটি আরম্ভ করলো। যদি বলা হয় মালিক নগদ এত টাকা নিয়ে কারবার আরম্ভ করলো, তাহলে মূলধন কত? এখানে যত টাকা নগদ নিয়ে কারবার আরম্ভ করেছে তত টাকাই মূলধন। যদি বলে মালিক নগদ এত টাকা এবং এত টাকার আসবাবপত্র নিয়ে কারবার আরম্ভ করলো, তাহলে ওই নগদ এবং আসবাবপত্র মিলে হবে মূলধন। যদি বলে মালিক নগদ, আসবাবপত্র এবং ব্যাংক ঋণ নিয়ে কারবার আরম্ভ করলো, এখানে কিন্তু তিনটি মূলধন হিসাবে পরিগণিত হবে না। কারণ এখানে মালিকের নিজস্ব কয়টা? দুটো, একটা নগদ, একটা হচ্ছে আসবাবপত্র। আর ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেটি কিন্তু প্রতিষ্ঠানকে পরিশোধ করে দিতে হবে আলাদাভাবে, ব্যাংকেই, মালিককে না। তাহলে এটার জন্য প্রতিষ্ঠান আলাদা করে কিন্তু ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকবে। কাজেই মালিক তার নিজস্ব যা কিছু নিয়ে এসেছে কারবারে, যেমন নগদ এবং আসবাবপত্র, এই দুটোকেই মূলধন বলা হবে। তুমি দেখবে প্রায় প্রত্যেকটি অধ্যায়ে ক নাম্বার অংশে এই বেসিক কোশ্চেনগুলাই থাকে। তাহলে সেই শুরুর দিকের কথা আমি বললাম, আমি একবার কিন্তু বলেছি তোমাদেরকে যে কি ধরনের কোশ্চেনগুলো হয় ক নাম্বারের জন্য। আমি যেই 6-7টা বা 8টা কোশ্চেন তাৎক্ষণিকভাবে তোমাদেরকে এখন বললাম, তুমি দেখবে যে প্রায় প্রতিটি পরীক্ষায় এই প্রশ্নগুলো কমন থাকবে কোনো না কোনো অধ্যায়ে। কাজে এটাই তোমাদের কিন্তু একটা সাজেশন বা আইডিয়া বা হিন্টস বলতে পারো, যে বাস্তবিক অর্থে এটা একদম বোর্ড পরীক্ষার জন্য হিন্টস যে এগুলো থাকে। তাহলে আমরা এখানে দেখো যে প্রারম্ভিক সম্পত্তি বা উদ্ধৃত, এরকম একটা কোশ্চেন থাকে। যেহেতু প্রারম্ভিক অধ্যায়, এই জন্য আমি এই ইস্যুটাকে এখানে লিখেছি বা এনেছি। অনেক অঙ্কেই বলা হয়ে থাকে যে এই প্রতিষ্ঠানের প্রারম্ভিক সম্পত্তির পরিমাণ কত বা প্রারম্ভিক উদ্ধৃতের পরিমাণ কত। তাহলে সেই প্রারম্ভিক সম্পদ বা প্রারম্ভিক উদ্ধৃত বলতে আমরা কি বুঝবো বা আসলে কোন কোন বিষয়গুলোকে আমরা এখানে নিয়ে আসবো বা বিবেচনা করব। দেখো যে অনেক ক্ষেত্রেই এরকম বলে যে একটা প্রতিষ্ঠান শুরুর সময় অনেক কিছু নিয়ে কারবারটি শুরু করা হয় বা আরম্ভ করা হয়। যেমন ধরো নগদ টাকা, আসবাবপত্র, যন্ত্রপাতি, পণ্যদ্রব্য, তারপর যে কোনো ধরনের স্থায়ী সম্পত্তি, তারপর হচ্ছে তোমার হয়তো জমি, ব্যাংক থেকে হয়তো ঋণ, এরকম অনেকগুলো জিনিস নিয়ে কারবারটি আরম্ভ করা হয়। তাহলে প্রারম্ভিক সম্পত্তি বা প্রারম্ভিক উদ্ধৃত বলতে আমরা যেটি বুঝবো যে যা কিছু নিয়ে যে কারবারটি আরম্ভ করা হবে সমস্ত কিছু মিলেই কিন্তু প্রারম্ভিক উদ্ধৃত বা প্রারম্ভিক সম্পদ। কিভাবে সেটি দেখো, এখানে আমি লিখেছি নগদ। ধরো মালিক নগদ টাকা নিয়ে কারবার আরম্ভ করলো, তাহলে ওই প্রতিষ্ঠানের এই নগদ টাকাটি সম্পদ হিসেবে বিবেচিত হবে। পণ্যদ্রব্য, মালিক যদি পণ্যদ্রব্য নিয়ে কারবার আরম্ভ করে, পণ্যদ্রব্য পরবর্তীতে ক্রয় করা আর পণ্যদ্রব্য নিয়ে কারবার আরম্ভ করা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য বা তফাৎ রয়েছে। পণ্যদ্রব্য যখন নিয়ে কারবার আরম্ভ করা হয় তাহলে বুঝতে হবে যে এটি হচ্ছে যে মজুত পণ্য নিয়ে কারবারটি আরম্ভ করা হয়েছে, যেটি কিনা গত বছরের শেষে উদ্ধৃত ছিল বা সমাপনী হিসাবে ছিল, সেটি এখন প্রারম্ভিক মজুদ হিসাবে সম্পদ হিসাবে কিন্তু বিবেচিত হচ্ছে। অর্থাৎ আমরা এই যে পণ্যদ্রব্যটি যখন লিখব শুরুতে, তখন এই পণ্যদ্রব্যটিকে কিন্তু আমরা সম্পদ হিসেবে বিবেচনা করছি। তারপর প্রাপ্য হিসাব বা দেনাদার। এই প্রাপ্য হিসাব বা দেনাদার আমরা কি বলেছিলাম, যে যা কিছু ভবিষ্যতে পাওয়া যাবে। মনে আছে কে দেনাদার? আমার মনে আছে, দেনাদার দ দিয়ে শুরু, তাহলে যে দিবে সে হচ্ছে দেনাদার। তাহলে যে দিবে তার মানে কি, এটা তো ভবিষ্যতে পাওয়া যাবে, তাহলে প্রতিষ্ঠান যা কিছু ভবিষ্যতে পাবে তাকে সম্পত্তি বলা হয়ে থাকে, তাহলে এটিও সম্পদ হিসেবে বিবেচিত হবে। প্লাস আমি এখানে প্রতীক অর্থে লিখেছি আসবাবপত্র, কিন্তু সেটা যে কোনো ধরনের স্থায়ী সম্পত্তি হতে পারে। আসবাবপত্র হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, জমি হতে পারে, দালান কোঠা হতে পারে, গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে। প্লাস হচ্ছে যে কোনো নগদ ঋণ।
তো ওই যে মালিক কিছু নিয়ে আসে, আবার ব্যাংক থেকে কিছু আসে ঋণ হিসেবে ধরো, বা আমি কারোর থেকে ধার করে নিয়ে আসলাম, যাই করি না কেন সেই নগদ অর্থটি তো প্রতিষ্ঠানে আসছে। অর্থাৎ নগদ যেহেতু সম্পদ, তাহলে প্রতিষ্ঠানে কি হচ্ছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটিও কিন্তু সম্পদ হিসেবে বিবেচিত হবে। আমি একদিকে এটিকে সম্পদ হিসাবে দেখাবো, পাশাপাশি যেটি মালিক নিয়ে আসবে, দেখো মালিক যা কিছু নিয়ে আসছে সবগুলাই সম্পদ, একবার সম্পদ হিসেবে দেখাবো। হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতি লেনদেনের দুটি পক্ষ থাকে, তাহলে ওই মালিক যখন নিয়ে আসবে একটি পক্ষ হবে সম্পদ, আরেকটি পক্ষ হবে মূলধন। কারণ মালিক যা কিছু দেয় তার ব্যক্তিগত বা নিজস্ব, সেটিকে মূলধন বলা হয়। আবার আমি যদি ব্যাংক থেকে ঋণ নেই বা তৃতীয় কোনো পক্ষের নিকট থেকে ঋণ গ্রহণ করে থাকি, সেক্ষেত্রেও দেখো প্রতিষ্ঠানে নগদ অর্থ আসছে, তাহলে একদিকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আবার ওই নগদ অর্থের উৎসটা কি, কোত্থেকে এলো, আমি ঋণ করে নিয়ে এসেছি, তাহলে একদিকে সম্পত্তি বাড়বে আর একদিকে দায়ও বাড়বে, কারণ এই টাকাটি আমার পরিশোধ করতে হবে, ঋণ নিয়ে এসেছি। তাহলে এখানে দুটো পক্ষ, একটি সম্পদ নগদ, আরেকটি হচ্ছে ঋণ। তারপর লিখেছি এখানে মালিকের ব্যবহৃত কোনো সম্পত্তি, মালিকের ব্যবহৃত কোনো সম্পত্তি, অর্থাৎ মালিক তার ব্যক্তিগত ব্যবহারের কোনো সম্পদ যদি প্রতিষ্ঠানে নিয়ে আসে বা প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য যদি আনে, তাহলে সেটিকে আমরা কি করব, সম্পদ হিসেবে বিবেচনা করব। একদিকে একটি পক্ষ কি, মালিক ধরো বলা হচ্ছে মালিক নগদ টাকা নিয়ে কারবার আরম্ভ করলেন, একটি পক্ষ নগদ, আরেকটি পক্ষ হচ্ছে মূলধন। প্রতিষ্ঠানে কি এসেছে, নগদ টাকা এসেছে, তাহলে নগদ একটি পক্ষ। কে দিয়েছে টাকা, মালিক দিয়েছে, মালিক দিলেই আমরা সেটিকে মূলধন বলি, তাহলে এখানে নগদ একটি পক্ষ, মূলধন একটি পক্ষ। আবার বলা হচ্ছে মালিক তার ব্যক্তিগত ব্যবহার্য সোফাটি প্রতিষ্ঠানে নিয়ে এলো, যার মূল্য 10,000 টাকা। তাহলে ব্যক্তিগত ব্যবহার্য যে সোফাটি নিয়ে এসেছে প্রতিষ্ঠানে, এক্ষেত্রে আমার প্রতিষ্ঠানে কি বৃদ্ধি পেল, একটি ফার্নিচার বা আসবাবপত্র বৃদ্ধি পেল, তাহলে একটি পক্ষ হচ্ছে আসবাবপত্র। কে দিয়েছে, মালিক দিয়েছে, মালিক দিলে কি বলবো, মূলধন হিসেবে অভিহিত করব, সেটিকেও আমরা মূলধন হিসেবে লিখব। আবার ধরো ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, কি ঋণ নেওয়া হয়েছে, অর্থাৎ ঋণ হিসাবে কি পেয়েছি আমরা, নগদ টাকা পেয়েছি, তাহলে নগদ সম্পদ, নগদ একটি পক্ষ। এখানে ঋণ যেহেতু নিয়েছি, তাহলে এই টাকাটি আমাকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে বা দিতে হবে, তাহলে যা কিছু ভবিষ্যতে দিতে হয় বা পরিশোধ করতে হয় সেটিকে বলা হয়ে থাকে দায়। তাহলে একদিকে যেমন সম্পদ বৃদ্ধি পাবে, আরেকদিকে দায় বৃদ্ধি পাবে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছো কি না আমি জানি না, আসলে অনলাইন ক্লাস, আমি সিরিয়াস, কিন্তু তোমরা কতটা সেটা আমি দেখতে পাচ্ছি না। তো তারপর আশা করব, প্রত্যাশা করব তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছো, কারণ এখানে আমরা যেই কথা বোঝানোর চেষ্টা করছি, দেখো আমি এখানে 3টি উদাহরণ বা 4টি যে উদাহরণ দিলাম লাস্ট, প্রত্যেকটি উদাহরণে কিন্তু হিসাব সমীকরণের প্রভাবটা খুব স্পষ্ট। একদিকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আরেকদিকে দায় বৃদ্ধি পাচ্ছে, একদিকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আরেকদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমরা এই যে বলেছি যে হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ওই, তো এটা কি বোঝানো হচ্ছে, আমি শুরুতে বলেছিলাম তোমাদেরকে যে মূল যে ফর্মুলাটি ছিল বা থিওরিটি ছিল সেটি ছিল এ সমান সমান এল, অর্থাৎ অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটিস, সম্পদ সমান সমান দায়। অর্থাৎ মোট যত টাকার সম্পদ হবে প্রতিষ্ঠানে তত টাকারই দায় থাকতে হবে, দুটো মিলে একই হবে। তাহলে মালিক 10,000 টাকা নিয়ে কারবার আরম্ভ করলো, এখানে নগদ বা সম্পদ কত, 10,000 টাকা। আবার আর 10,000 টাকা কি মালিক নিয়ে এসেছে, তাহলে কি মালিকানা সত্ত্ব। তাহলে দেখো এ সমান সমান এল প্লাস ওই, তাহলে এখানে এ কত, 10,000, এল মানে লাইবিলিটিস, অর্থাৎ তৃতীয় পক্ষের কোনো দায় এখানে নেই, কারণ মালিক নিয়ে এসেছে 10,000, এটা মালিকানা সত্ত্বের মধ্যে যাবে, তাহলে এই পাশে 10,000, ওই পাশেও 10,000, অর্থাৎ হিসাব সমীকরণটি মিলে গেল। তো দেখো প্রারম্ভিক সম্পদ বললাম, প্রারম্ভিক দায় হচ্ছে দায়ের অংশগুলো কম থাকে, ছোট থাকে, কারণ সম্পত্তির পরিমাণগুলো অনেক বা খাতগুলো অনেক থাকে। প্রদেয় হিসাব আর যে কোনো গৃহীত ঋণ, এই দুটো প্রারম্ভিক দায়ের মধ্যে পড়বে। অর্থাৎ তোমাকে যদি প্রশ্নপত্রে বলা হয় যে এই প্রতিষ্ঠানের প্রারম্ভিক দায়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে প্রারম্ভিক দায়ের পরিমাণ নির্ণয় করতে হলে তুমি দেখবে যে সেখানে পাওনাদার বা প্রদেয় হিসাব রয়েছে কিনা, সেই প্রদেয় হিসাব প্লাস হচ্ছে গৃহীত যে কোনো ঋণ, এই দুটো মিলে হবে প্রারম্ভিক দায়। হিসাব সমীকরণ
আমরা যে ফর্মুলাটি এ সমান সমান এল প্লাস ওই এখানে আমরা লিখেছি অ্যাসেট লাইবিলিটি ওনার সিকিউরিটি, আগেও আলোচনা হয়েছে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখন এখানে দেখো যেটা লক্ষণীয় বিষয়, আমরা যেটি আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে, যে বর্ধিত রূপ এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, এটি হচ্ছে মূল সমীকরণ। এখন আমরা বলেছিলাম যে ওই বা মালিকানা সত্ত্ব, সেই মালিকানা সত্ত্বের যে কথাটি, সত্ত্ব মানে অধিকার, তাহলে মালিকানা সত্ত্ব মানে হচ্ছে মালিকের অধিকার। তাহলে মালিকের অধিকারটা কিভাবে তৈরি হয় এবং কি কি বিষয় তার মধ্যে সম্পৃক্ত থাকে, এই ব্যাপারটি কিন্তু আমাদের বুঝতে হবে। এটি বুঝে গেলেই কিন্তু আমাদের ফর্মুলাটি টোটালি ক্লিয়ার থাকবে এবং আমরা নিশ্চিন্তে এই ফর্মুলাটির প্রয়োগ ঘটাতে পারবো। এর যে লেনদেনের উপর যে প্রভাব, সেটি আমরা বুঝে শুনে সঠিক স্থানে বসাতে পারবো। এই জিনিসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানের জন্য। তাহলে আমরা এখানে ওইর যে ব্যাপারটা বা মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটি, সেটির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা মালিকানা সত্ত্বের অস্তিত্ব শুরুই হয় হচ্ছে কি মূলধন দিয়ে। মালিক আমি নিজেকে তখনই বলতে পারবো যখন আমি একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করব। আমি বিনিয়োগ না করে দূরে থেকে বসে যদি আমি বলি যে ইউনিলিভার আমার, যদি আমি বলি যে ওই অলিম্পিক আমার, এগুলা বললে হবে না, কোনো ভিত্তি নেই সেগুলার। তাহলে কি করতে হবে? মূলধন দিতে হবে। তাহলে মূলধন বিনিয়োগ করেই মালিকানা সত্ত্বটি সৃষ্টি হয়। তাহলে ক্যাপিটাল সি, আমরা বলেছি যে সি বা ক্যাপিটাল মূলধন মালিকানা সত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ, যা দিয়ে মালিকানা সত্ত্বের শুরু আসলে। তাহলে এই সি বা ক্যাপিটাল বা মূলধন, এটি মালিকানা সত্ত্বের একটি অংশ, এটা তোমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছ। এবার বলো যে এই মূলধনের ফলে মালিকানা সত্ত্বটি কি বাড়ে না কমে? অনেকেই প্রশ্ন করেছি, এখন নার্ভাস হয়ে যাবে, কিন্তু এই নার্ভাসনেসটা বাদ দিয়ে সিম্পলি নিজের উপর আত্মবিশ্বাস নিয়ে আসবে এবং যা প্রশ্নের জন্য অপেক্ষা করবে, যে কখন প্রশ্ন করবে আর আমি কখন সঠিক উত্তরটি দিব, সেই অপেক্ষায় থাকতে হবে। ওই স্মার্টনেসটা থাকতে হবে সবার মধ্যে এবং এই আগ্রহটা থাকতে হবে, তাহলেই কিন্তু তোমার শেখা হবে খুব দ্রুত। তা আমি প্রশ্নটি কি করেছি যে তোমার এখানে সি বা ক্যাপিটাল দ্বারা মালিকানা সত্ত্ব কি বৃদ্ধি পায় না হ্রাস পায়? তো একটু আগে আমি বলেছি যে আমি যদি প্রতিষ্ঠানে একটি টাকাও মূলধন না দিয়ে থাকি, তাহলে আমার কি মালিকানা সত্ত্ব সৃষ্টি হবে বা আমি মালিক বলে দাবি করতে পারবো নিজেকে? না। তাহলে তখন আমার সেই মালিকানা সত্ত্ব বা অধিকার, সেটার অর্থের মূল্য কত? 0, 1 টাকাও নেই, আমি 1 টাকাও দেইনি, তাহলে আমার মালিকানা সত্ত্ব 0। আমি 50,000 টাকা বিনিয়োগ করলাম বা মূলধন দিলাম, তখন আমার মালিকানা সত্ত্ব বা মালিকের অধিকার, সম্পত্তির, প্রতিষ্ঠানের যেটুকু সম্পত্তির উপর মালিকের অধিকার থাকে সেটাকে মালিকানা সত্ত্ব বলা হয়। তাহলে 50,000 টাকা যদি আমি দেই, তাহলে আমার অধিকার থাকবে কত টাকার উপর? 50,000 টাকার উপরই। তাহলে আগে 0 ছিল মালিকানা সত্ত্ব, এখন মালিকানা সত্ত্ব কত হলো? 50,000। নিঃসন্দেহে বৃদ্ধি পেল। তাহলে সি বা ক্যাপিটাল দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আমি জানি অনেকেই ফর্মুলাটি মুখস্থ করে বসে থাকে, ফর্মুলাটি মুখস্থ করে এবং কি কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে আর কি কারণে হ্রাস পেয়েছে বলতে থাকে, যে সি দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, অমুক দ্বারা হ্রাস পায়। তো এই এত দ্রুত মুখস্থ বলতে বলতে পরে যেটি দ্বারা বৃদ্ধি পায় সেটি চলে যায় হ্রাসে, যেটি হ্রাস পায় সেটি চলে আসে বৃদ্ধিতে। এটা খুব সিম্পল একটা ব্যাপার, এরকম হয় অনেক সময়। তো এই জন্য আমরা বললাম যে বুঝে কাজ করব। সি, তারপর হচ্ছে দেখো মালিক মূলধন বিনিয়োগ করার পর প্রত্যাশাটা কি থাকে, যে ব্যবসাটি পরিচালনা করে মালিক এখান থেকে একটি আয় বা লাভ তৈরি করবে, অর্থাৎ আয় করবে, আয়ের মাধ্যমে লাভটা তৈরি হবে, আয় হলেই লাভ হবে। তাহলে আয়ের একটি প্রত্যাশা থাকে। তাহলে প্রতিষ্ঠানে আয় বা লাভ যদি হয়, তাহলে সেটির দাবিদার আসলে কে? প্রতিষ্ঠানের নিশ্চয়ই মানুষের মতো হাত পা মুখ নেই, অর্থাৎ প্রতিষ্ঠান যে পরিমাণ টাকা সেখানে লাভ হবে সেটি ভোগ করার কোনো আসলে অধিকার বা মানে ক্ষমতাই রাখে না। সেটি সে কি করে? মালিককে বুঝিয়ে দেয়, যে প্রতিষ্ঠানের ওনার বা স্বত্বাধিকারী তাকে সে বুঝিয়ে দেয় সেটি। তার মানে কি, কে পাচ্ছে আয়ের অংশটা বা এই লাভটা? মালিক পাচ্ছে। তাহলে অবশ্যই এই আয়টি মালিকানা সত্ত্বের একটি অংশ। এটা কি আমি বলেছি বলে অংশ হচ্ছে, নাকি তোমারও সেন্স বা বলছে যে না এটি আসলেই মালিকানা সত্ত্বের একটি অংশ? কারণ অ্যাকচুয়ালি এটা মালিকানা সত্ত্বের সাথেই সম্পৃক্ত।
তাহলে আয় হলে যদি মালিক পেয়ে থাকে তাহলে সেটি মালিকানা সত্ত্বকে বাড়াবে না কমাবে? কমন সেন্স বলছে নিঃসন্দেহে বাড়াবে। তাহলে মূলধন দ্যাট মিনস সি ক্যাপিটাল দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছিল, আবার রেভিনিউ বা আয় দ্বারা বা রাজস্ব বলা হয়ে থাকে। আগে দেখো ব্রিটিশ পদ্ধতিতে রেভিনিউ যেটি এটিকে রাজস্ব বলা আয় বলা হতো, এখন এটিকে রাজস্ব আয় বলা হচ্ছে আমেরিকান মেথডে। তাহলে এই যে রেভিনিউ মানে আয় সেটি মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। তাহলে সি প্লাস আর, দেখো এখানে সি প্লাস আর অর্থাৎ ক্যাপিটাল দ্বারা মূলধন দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। এর আগে কোনো চিহ্ন নেই বলেই আমরা প্লাস ধরে নেই। প্লাস হচ্ছে আর অর্থাৎ রেভিনিউ। আয় হলে মালিক পাবে, তাহলে ব্যয় হলে কার বহন করা উচিত? অবশ্যই মালিকের। তাহলে এই এক্সপেন্স বা ব্যয় এটিও মালিকানা সত্ত্বেরই একটি অংশ। তাহলে আমরা সি প্লাস আর পেয়েছিলাম। এখন আরেকটি উপাদান আমরা পেলাম, সেটি হচ্ছে ই বা এক্সপেন্সেস, ব্যয়সমূহ। তাহলে এই ই যেটি ব্যয় হলে সেটা কি মালিকের মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে না হ্রাস করবে? আয় হলে যদি বৃদ্ধি পায় তাহলে ব্যয় হলে নিঃসন্দেহে কী হবে? হ্রাস পাবে, এটাই স্বাভাবিক। আর আয় হলে যদি প্লাস করে থাকি তাহলে ব্যয় হলে কি মাইনাসই তো করবো নাকি? যদি হ্রাস পেয়ে থাকে তাহলে মাইনাস। তাহলে সি প্লাস আর মাইনাস হচ্ছে ই এক্সপেন্স। আরেকটি উপাদান, মালিক যেমন প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে বা টাকা দেয়, ঠিক একইভাবে মালিকেরও তো ব্যক্তিগতভাবে অনেক সময় প্রয়োজন হতে পারে, কিছু বিপদ ঘটতে পারে, যার জন্য প্রতিষ্ঠান থেকে সে হয়তো বা একটি হেল্প বা কিছু অর্থ বা কিছু পণ্য নিতে পারে। তো মালিক যখন প্রতিষ্ঠানে টাকা দেয় আমরা তখন সেটাকে মূলধন বলি। মালিক যখন প্রতিষ্ঠান থেকে নিজস্ব প্রয়োজনে টাকা নেয় তখন আমরা সেটাকে উত্তোলন নামে অভিহিত করি বা লিপিবদ্ধ করি। তাহলে যখন আমরা মালিক টাকা নিচ্ছে প্রতিষ্ঠান থেকে এমন দেখব তখন আমরা সেটাকে উত্তোলন নামে লিপিবদ্ধ করব। তাহলে উত্তোলন ও মালিকানা সত্ত্বের একটি অংশ সুস্পষ্টভাবে এবং নিঃসন্দেহে। তাহলে উত্তোলনটিকে বা ড্রয়িংস যেটিকে বলি আমরা ইংরেজিতে, সে উজ্জ্বল বা ড্রয়িংস যেটি, এটি আমরা ডি হিসাবে ডি প্রতীকে লিখলাম এখানে। এই উত্তোলনের ফলে নিঃসন্দেহে মালিকানা সত্ত্ব কী হবে? হ্রাস পাবে। কারণ 50,000 টাকা আমি দিলাম তাহলে সেটি মূলধন হবে, 10,000 সেখান থেকে নিয়ে নিলে মূলধনের পরিমাণ 40,000 হয়ে যাবে। তাহলে এটা খুব স্বভাবতই আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস হবে। তাহলে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এবার টেক এ লুক অ্যাট এ গ্লেন্স, আমরা এখানে দেখব যে এ সমান সমান এল প্লাস ওই, এটি ছিল মূল সমীকরণ। এই সমীকরণের মধ্যে এ অ্যাসেট বা সম্পদকে বোঝাচ্ছে, এল লাইবিলিটিস বা দায়কে বোঝাচ্ছে। এই দায়টি তৃতীয় পক্ষের যে দায়, পাওনাদার, ব্যাংক ঋণ, এই টাইপের যেগুলো। আর ওই বা ওনার সিকিউরিটি এটা মালিকানা সত্ত্বকে বোঝাচ্ছে। এটিও একটি দায় মূলত, কিন্তু অন্তর্দায় একটা, বহির্দায় একটা। যেটা মালিক পায় সেটাকে প্রতিষ্ঠানে অন্তর্দায় বলা হয়, যে ভিতরের আমার যে পাবে সেটি। আর বহির্দায়টি হচ্ছে যারা বাইরের লোকজন বা বাইরের মানুষ, তারা আমার কাছে যা পাবে। তাহলে এই ওইর 4টি উপাদান সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, আমি এটি মুখস্থ করিনি, এটি মুখস্থ হয়ে যাবে যখন তুমি খুব ভালোভাবে এটি বুঝতে পারবে। তাহলে সি মানে ক্যাপিটাল, তাহলে সি প্লাস আর এই দুটো দ্বারা মূলধন বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এই দুটো প্লাস। দেখো প্রথম দুটো প্লাস, পরের দুটো মাইনাস। তাহলে সি প্লাস আর এই দুটো দ্বারা বৃদ্ধি পায়, মাইনাস ই মাইনাস ডি, তাহলে এই দুটো দ্বারা হ্রাস পায়। এটি হচ্ছে বর্ধিত যে রূপ হিসাব সমীকরণের, অর্থাৎ মূল সমীকরণ, মৌলিক সমীকরণ হচ্ছে এটি, আর হিসাব সমীকরণের বর্ধিত রূপ। তোমার কাছে জানতে চাওয়া হতে পারে পরীক্ষার প্রশ্নপত্রে যে হিসাব সমীকরণের বর্ধিত রূপে দেখাও, বা হিসাব সমীকরণের বর্ধিত রূপে লেনদেনগুলোর প্রভাব দেখাও। তখন আমরা যেটি করব সেটি হলো যে হিসাব সমীকরণের বর্ধিত রূপটি দেখাতে বললে আমরা জানি যে সেখানে অ্যাসেট যেটি ছিল সেই অ্যাসেট অর্থাৎ এ, এখানে কোনো পরিবর্তন আসবে না, সেটা মৌলিক বিষয় মৌলিকই থাকবে। তারপর এল বা লাইবিলিটিস যেটি, সেখানেও কোনো পরিবর্তন আসবে না, এ সমান সমান এল প্লাস ও ই। এই ওইর যে উপাদান সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি,
এই সমীকরণটিকে আমরা যখন এইভাবে লিখব, বলা হয়ে থাকে যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। তোমাকে হয়তো বলবে কেউ, মুখস্থ করে ফেলো। বর্ধিত রূপটি হচ্ছে এরকম: এ সমান সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে বর্ধিত রূপ কোনটি? মুখস্থ করতে হবে নাকি, যে এ সমান সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। মুখস্থ করতে তো একটু আগেই নিষেধ করলাম, মুখস্থ করা যাবে না, এখানে মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই। দেখো, আমরা বর্ধিত রূপ বললে এই এ সমান সমান এল প্লাস ওই না লিখে যদি আমরা ওইর 4টি উপাদান লিখি, কোনো সমস্যা হবে? ওই না লিখে আমরা ওইর 4টি উপাদান লিখলে এটা আর এটা কি সেম জিনিস, এই ওইরই 4টা উপাদান। তাহলে আমরা এটা না লিখে এটা লিখলাম, তাহলে দেখো এই সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি, বাস হয়ে গেল বর্ধিত রূপ। তাহলে হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণের বর্ধিত রূপ হচ্ছে এটি। এখন এই বর্ধিত রূপটি আমার কাছে বড়ই ভারসাম্যহীন এবং একটু অগোছালো দেখা যাচ্ছে দেখতে। এখানে দেখো এই সমান সমানের বাম পাশে একটি মাত্র উপাদান, সেটি হচ্ছে এ। আবার সমান সমানের ডান পাশে দেখো 5টি উপাদান। তাহলে এই পাশে যদি একজন সৈন্য থাকে, ওই পাশে 5 জন সৈন্য থাকে, তাহলে এটা লেভেল প্লেইং ফিল্ড হলো না আসলে। তাই এখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। তো এটি আমরা কিভাবে করব? দেখো, এখানে আমরা লিখলাম এ। ওই যে আমরা বলেছিলাম শুরুতে যে আমরা নিজেরা একটু গুছিয়ে নেব, নিয়মটাকেই 100% শুদ্ধ রেখে, সেটাকে 100% সঠিক রেখে আমরা একটু গুছিয়ে নেব। জাস্ট যেই গুছিয়ে নেওয়াটি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ হবে হয়তো। দেখো যে এ লিখলাম, সমান সমানের ওই পাশে রয়েছে মাইনাস ই মাইনাস ডি। তো মাইনাস ই মাইনাস ডিটাকে যদি আমরা সমান সমানের এই পাশে নিয়ে আসি, তাহলে কি প্লাস হয়ে যাবে। তাহলে এ প্লাস ই প্লাস ডি, এই দুটোকে নিয়ে আসলাম। তাহলে ডান পাশে পড়ে রইল কি? সি প্লাস আর, সরি, ডান পাশে থাকলো এল প্লাস সি প্লাস আর। অর্থাৎ এই দুটোকে মাইনাস ই মাইনাস ডিকে আমরা এই পাশে নিয়ে এসেছি, তাই প্লাস ই প্লাস ডি হয়ে গেছে। আর এই এল প্লাস সি প্লাস আর এখানে রয়ে গেল, এল প্লাস সি প্লাস আর। এবার এ প্লাস ই প্লাস ডি এল প্লাস সি প্লাস আর, এটিও কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। কারণ যখনই তুমি হিসাব সমীকরণটি জানা থাকবে তোমার, তুমি অটোমেটিক্যালি কি এই দুটো সিঁড়ি বেয়ে এখানে নেমে যেতে পারবে। আর এই দুটো সিঁড়ি বেয়ে যখন তুমি এখানে নেমে যাবে, তখন কষ্ট করে মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না, অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। এ প্লাস ই প্লাস ডি এল প্লাস সি প্লাস আর। এখন এই যে আমরা ভারসাম্যটাকে রক্ষা করলাম, অর্থাৎ বাম পাশেও 3 জনকে নিয়ে আসলাম, ডান পাশেও 3 জনকে নিয়ে আসলাম, আপাত দৃষ্টিতে দেখতে একটা মানে ভালোই লাগছে, এটাকে মনে হচ্ছে যে না, এটা ব্যালেন্স এখানে রয়েছে। শুধুমাত্র এই রিঅ্যারেঞ্জের ফলে এটা ভারসাম্যকে রক্ষা করেনি, বা এটা দেখতে শুধু ভালো দেখাচ্ছে না, এটা এই রিঅ্যারেঞ্জের মাধ্যমে এমন একটা জায়গায় চলে এসেছে যে যা কিনা আমাদের সমস্ত হিসাব শিরোনামগুলোকে, বা যত ক্যাটাগরি রয়েছে, যেমন আয় ব্যয় সম্পদ দায়, বা হিসাব সমীকরণের যে 6টি উপাদান আমরা দেখলাম বর্ধিত রূপে, এ সমান সমান কী ছিল? এল প্লাস সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি, 6টি উপাদান। এই 6টি উপাদানকে আমরা 2 ভাগে ভাগ করলাম। এক পাশে এলো এ প্লাস ই প্লাস ডি, আরেক পাশে এলো এল প্লাস সি প্লাস আর। এখন এটি আমাদেরকে যেই ম্যাজিকটি আসলে দান করলো, সেটি হচ্ছে এরকম যে এই 3টি উপাদান দ্বারা, এই 3টি উপাদান অর্থাৎ এ প্লাস ই প্লাস ডি, যদি আমরা দেখি যে কোনো লেনদেনে বৃদ্ধি পাচ্ছে, তাহলে ডেবিট হবে। আমরা কিন্তু জাবেদায় চলে যাচ্ছি। যে আমরা জানি, আমি উপরে একটু মুছে দিচ্ছি, আমরা জানি যে প্রতিটি লেনদেনে কয়টি পক্ষ থাকে? কমপক্ষে 2টি পক্ষ থাকে।
প্রতিটি লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ থাকে। তাহলে সেই দুটো পক্ষকে আইডেন্টিফাই করা হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে দুটি পক্ষকে আইডেন্টিফাই করে তারপর হিসাব সমীকরণ অনুযায়ী বা নিয়ম অনুযায়ী, হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুযায়ী, দুতরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী একটি পক্ষকে সমপরিমাণ টাকায় ডেবিট করব, আরেকটি পক্ষকে সমপরিমাণ টাকায় ক্রেডিট করব। অর্থাৎ লেনদেনটি কত টাকার? 2000 টাকা। তাহলে ডেবিট পাশে 2000 হবে, ক্রেডিট পাশে 2000 হবে। এখন মূল বিষয়টি হচ্ছে যে কোনটিকে আমরা ডেবিট লিখবো আর কোনটিকে ক্রেডিট, অর্থাৎ কি নামে ডেবিট এবং কি নামে ক্রেডিট হবে। আমি বলেছি কিন্তু তোমাদেরকে যে পক্ষ বলতে কি বুঝি আসলে, মানুষ বা কোনো প্রতিষ্ঠান বা কোনো জন্তু জানোয়ার প্রাণী এগুলো না। পক্ষ মানে হচ্ছে এমন দুটি শব্দ যেই শব্দ দুটো পুরো লেনদেনকে স্পষ্ট করে বোঝাবে। অর্থাৎ আমি দুটো শব্দ দ্বারা পুরো ঘটনাটিকে বর্ণনা করে দিতে পারবো। যেমন এখানে দেখো একটি লেনদেন আমি লিখেছি, নগদে বেতন প্রদান। তাহলে এখানে দুটো পক্ষ কি? আমি জানি এখন তোমরা সবাই খুব ভালো পক্ষ আইডেন্টিফাই করতে পারো, কারণ তোমরা যে লাস্ট দুই তিনটে ক্লাস করেছো, আমি মেসেজে অসংখ্য স্টুডেন্টের রেসপন্স পেয়েছি। আমি তার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সকলকেই ধন্যবাদ জানাচ্ছি যারা রেসপন্স করেছো, লিখেছো তাদেরকেও, এবং যারা লিখনি তাদেরকেও। কারণ যারা লিখনি আমি জানি যে তারা আরেকটু প্রস্তুতি নিচ্ছ, আরেকটু প্রিপেয়ার্ড হচ্ছ যে যখন লিখবে তখন যেন সঠিকটাই লিখতে পারো। তো আশা করব নেক্সট ক্লাসে আমি ভিডিওতে দেখব যে তোমার রেসপন্সের সংখ্যাটা বাড়ছে, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। তো যারা লিখেছো, আমি কথাগুলো, এই যে আমি ক্লাস নিচ্ছি, আমি তখন আসলে অনুধাবন করেছি। এখন হয়তো আমি শুধু ক্লাসেই মনোযোগী আছি, তোমাদের ওই মেসেজগুলো বা রেসপন্স করতে পারছি না। কিন্তু আমি পরবর্তীতে যখন দেখি তখন আমার খুব ভালো লাগে। তোমরা যদি আন্তরিকতার সাথে বসে ক্লাসটি করছো মনোযোগের সহিত এবং রেসপন্স করছো, আমাকে ফিডব্যাক দিচ্ছ, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। এটি আসলে একটা ক্লাসকে 100% ইফেক্টিভ করে তোলে। তো সেই ইফেক্টিভনেসটা আসলে আমাদের মধ্যে আরও আসবে আমি জানি। আর সবাই যে উত্তরগুলো দিচ্ছ সেই সঠিক উত্তর। আমি কিন্তু বলেছি তোমাদেরকে যে পুরস্কৃত করবো আমার এই চ্যাপ্টারটি শেষ হওয়া মাত্রই, যেমন আজকে চ্যাপ্টারটি শেষ হবে, কারণ আমরা কিন্তু অলরেডি দ্বিতীয় চ্যাপ্টারে ঢুকে গেছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা নেক্সট ক্লাসে সেটা উদ্বোধন করব। বাট নেক্সট ক্লাস উদ্বোধনের সময় দ্বিতীয় চ্যাপ্টারটি আমি এই প্রথম চ্যাপ্টারের উপর যারা যারা আনসার করেছো, আমার ক্লাসের সময়কার প্রশ্নের উত্তর দিয়েছো, তাদের আমি নাম ঘোষণা করব এবং তার মধ্যে থেকে আমি কিন্তু পুরস্কৃতও করব। তাহলে দেখো এখানে নগদে বেতন প্রদানে দুটো পক্ষ রয়েছে, একটি হচ্ছে নগদ, আরেকটি হচ্ছে বেতন। এটা সহজেই তোমরা আইডেন্টিফাই করতে পারবে। তাহলে দেখো দুটো পক্ষ যেহেতু আইডেন্টিফাই করে ফেলেছি, তাহলে কি হবে বিষয়টা? নগদান হিসাব ডেবিট হবে অথবা বেতন হিসাব ডেবিট হবে। মানে একটা ডেবিট হবে, একটা ক্রেডিট হবে। হয় নগদান হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট হবে, নতুবা বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে আমি এবার শেষ পর্যন্ত গিয়ে আবার একটু আটকে গেলাম। এই জন্য আটকে গেলাম যে আমি দুটো পক্ষ চিহ্নিত করে ফেলেছি। আমি জানি এখানে লেনদেনটি 2000 টাকার, তার মানে ডেবিট পাশে 2000 হবে, ক্রেডিট পাশেও 2000ই হবে। তাহলে ডেবিট পাশে 2000, ক্রেডিট পাশে 2000, এইটা লিখতে পারবো। এখানে একটি পক্ষ বেতন, আরেকটি পক্ষ নগদ, এটাও আমরা লিখতে পারবো। এটার যে ব্যাখ্যা দিতে হয় জাবেদার নিচে, সে ব্যাখ্যাও আমরা দিতে পারবো, কারণ লেনদেনে যা বলা হয়ে থাকে সেটি আসলে ব্যাখ্যা। শুধু আগে যেহেতু বসিয়ে দিবে, তাহলেই ফর্মালি একটা ব্যাখ্যা হয়ে যায়। যেমন এখানে বলেছে নগদে বেতন প্রদান করা হলো, তোমার ব্যাখ্যাটি কি হবে? তুমি যে জাবেদাটি দিবে যে নগদান হিসাব ডেবিট বা বেতন হিসাব ক্রেডিট, অথবা বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তারপর নিচে ব্যাখ্যায় লিখবে যেহেতু নগদে বেতন প্রদান করা হলো। এটাই ব্যাখ্যা হয়ে গেল। তাহলে সবই ঠিক থাকলো, এখন পর্যন্ত আমরা সবই শিখতে পেরেছি, কিন্তু কোনটা ডেবিট হবে আর কোনটা ক্রেডিট হবে সেটা আমরা এখনো শিখিনি। আর সেটা শিখিনি মানেই হচ্ছে আমাদের শেখার যে পার্সেন্টেজ সেটি 10% মাত্র। কারণ ওই কোনটা ডেবিট হবে আর কোনটা ক্রেডিট হবে এইটা শেখার মধ্যেই 90% শেখা নিহিত রয়েছে। তাহলে সেই 90%-এর কাজ আমরা 1 মিনিটে করে ফেলতে পারবো। কিভাবে? দেখো কিভাবে। আমরা বলেছি এই হিসাব সমীকরণের যে এই রিঅ্যারেঞ্জমেন্ট, আমাদের এখানে এই পাশে যে তিনটি উপাদান, বাম পাশের a + e + d, এগুলো বৃদ্ধি পেলে ডেবিট হবে,
আর হ্রাস পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে হবে ক্রেডিট। আবার এই ডান পাশের যেটি, এটি নিঃসন্দেহে এটির বিপরীত। তাহলে এখানে যা ঘটেছে ওইখানে ঠিক তার উল্টোটি হবে, অর্থাৎ এখানে হ্রাস পেলে ডেবিট হবে আর বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। ক্লিয়ার? এই যে দুটো ব্যাপার, এ প্লাস সি প্লাস ডি এল প্লাস সি প্লাস আর, বাম পাশের যেগুলো উপাদান বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। ডান পাশের যেগুলো উপাদান সেগুলো হ্রাস পেলে ডেবিট হবে, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। এইটুকু কষ্ট, এইটুকু মনে রাখা, এটাকে মুখস্থ বলা চলে না, এটা জানা বলে। আমি জানলাম, শুধু মনে রাখতে হবে যে এ প্লাস সি প্লাস ডি, যেটা বাম পাশের তিনটি উপাদান, এগুলো বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে অপোজিটে যেটি রয়েছে এল প্লাস সি প্লাস আর, সেটা উল্টা হবে, অর্থাৎ হ্রাস পেলে ডেবিট হবে, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। এইটুকু যদি মনে থাকে তাহলে দেখো একটা জাবেদা করা বা শেখা 1 মিনিটের কাজ, কতটাই সহজ। আমরা এখন জাস্ট একটা প্রয়োগ ঘটাবো, তাহলেই আমাদের জাবেদা শেখা হয়ে যাবে। কিভাবে দেখো, আমরা ফার্স্ট যে স্টেপটি আমাদের জাবেদা করার ক্ষেত্রে, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু আইডেন্টিফাই, এই যে দুটি পক্ষ আমাদের চিহ্নিত করতে হবে। প্রথমে একটা হচ্ছে নগদ, একটা বেতন, আমরা চিহ্নিত করে ফেললাম। একটা পক্ষ নগদ, একটা হচ্ছে বেতন। এবার দ্বিতীয় স্টেপে তুমি বলবে এই দুটি উপাদান, মানে এই দুটো পক্ষ হিসাব সমীকরণের কোন উপাদান। এই যে 6টি উপাদান আমি লিখে রেখেছি, এ প্লাস সি প্লাস ডি এল প্লাস সি প্লাস আর, তাহলে ফর্মুলায় ফেলতে হবে তো। তাহলে এই উপাদানটি, আমি যে দুটো পক্ষ পেলাম, এটা কোন উপাদান? দেখো আইডেন্টিফাই করাটাও কত সহজ। নগদ, ওই অনেকেই হাত তুলেছে, নগদ কি? অ্যাসেট। আমরা জানি নগদ হচ্ছে সম্পদ, নগদ টাকা হচ্ছে সম্পদ। তাহলে এখানে একটি উপাদান হচ্ছে এ, আরেকটা পক্ষ কি? বেতন। বেতন হচ্ছে আরেকটি পক্ষ। তাহলে বেতন, আমরা জানি যে নগদে বেতন প্রদান করা হয়েছে, তাহলে বেতন প্রদান করলে কি হয়? ব্যয় হয়। তাহলে ব্যয় যদি হয়, তাহলে ব্যয়ের ইংরেজিটা কি? এক্সপেন্স। তার মানে বেতনটা হচ্ছে ই উপাদান। তাহলে দেখো এখানে আমরা এই 6টি উপাদানের মধ্যে কোন দুটি উপাদান এটা আমরা বলতে পেরেছি। এই বলতে পারাটাই হচ্ছে কাজ, বাকিটা তোমাকে ফর্মুলাই বলে দিবে। দেখো এবার বলো, এ বাম পাশের উপাদান না ডান পাশের? এ হচ্ছে বাম পাশের উপাদান, এ প্লাস ই প্লাস ডি। বাম পাশের উপাদানের ক্ষেত্রে ফর্মুলা প্রযোজ্য হবে বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। অর্থাৎ এই নগদটি, যেটিকে আমরা এ বা অ্যাসেট বলছি, এ উপাদান বলছি, এর ক্ষেত্রে প্রযোজ্য ফর্মুলা হচ্ছে বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এবার তুমি দেখো বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? নগদ। নগদে বেতন প্রদান, এটার জন্য বই পড়ে শিখতে হবে না যে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। নগদে বেতন প্রদান করা হয়েছে, তার মানে নগদ টাকা কমে গেছে। নগদ টাকা হ্রাস পেলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে এটার জাবেদা হবে নগদান হিসাব ক্রেডিট। নিঃসন্দেহে নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব যদি ক্রেডিট হয়, তো আমরা কি করব? সব সময় ডেবিটটি কিন্তু আগে লিখবো, তারপর ক্রেডিটটি লিখবো। এই জন্য আমি উপরে গ্যাপ রেখেছি। একটি পক্ষ আমি সিরিয়ালি যাচ্ছি, এই জন্য তোমাদেরকে আগে প্রথম পক্ষটি দিয়ে বুঝালাম। আরেকটি পক্ষ কি ছিল? ই। তাহলে ই বাম পাশেরই উপাদান। তাহলে বাম পাশের উপাদান হলে কোন সূত্র প্রযোজ্য হবে? বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ই কি ছিল? ব্যয়। বেতন প্রদান করলাম, তাহলে ব্যয়টা কি বাড়লো না কমলো? নিঃসন্দেহে ব্যয়টা বেড়েছে। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে। তাহলে বেতন হিসাব হবে ডেবিট। বেতন হিসাব হবে ডেবিট। টাকা কত? 2000। 2000। তাহলে জাবেদাটি কি দাঁড়ালো? বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদে বেতন না থেকে যদি থাকে নগদে ভাড়া প্রদান, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? বেতনের জায়গায় ভাড়া হয়ে যাবে নাকি? এইভাবে না দেখে, আসলে এইভাবে না লিখে, আমরা সব সময় যে জিনিসটা আমি অনেকটাই বুঝি বা আমি পারি বা আমি জানি, তারপর আমরা কিছুদিন এই ফর্মুলায় প্রয়োগ করে করে সেটিকে করার চেষ্টা করব। তাহলে কি হবে? পুরো ব্যাপারটি একেবারে
অতীব সহজ আকারে তোমার মাথায় ঢুকে যাবে। দেখো এখানে এখন অন্য টাইপের আমি আরেকটি যদি লেনদেন লিখি, যে নগদে না, আমি লিখলাম চেকে আসবাবপত্র ক্রয়। চেকে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। এখানে দুটো পক্ষ কি, আমি এটা লিখেছি ওই যে যারা আসলে অ্যাক্টিভ, আমরা জানি যে অনেকেই এখানে জানো, আমি আলোচনাটা করেছিলাম যে আসলে এখানে দেখো চেকে যেহেতু আসবাবপত্র ক্রয় করা হয়েছে, তার মানে আসবাবপত্র কিনে চেক দেওয়া হয়েছে, তার মানে নগদ টাকা দেওয়া হয়নি, আর তার নগদ কোনো পক্ষ হবে না। টাকাটা যাবে কোত্থেকে, কমবে কোথা থেকে, ব্যাংক থেকে। তাহলে ব্যাংক থেকে যদি কমে তাহলে ব্যাংক একটা পক্ষ হবে নিঃসন্দেহে। এই চেকটাকে আমরা একটা পক্ষ ধরে নিলাম, ব্যাংক একটি পক্ষ। কি ক্রয় করা হয়েছে? আসবাবপত্র ক্রয় করা হয়েছে। তাহলে কি ক্রয় হিসাব লিখবো পক্ষ আরেকটা, না আসবাবপত্র? এই কনফিউশনটা দূর করে দিচ্ছি। ক্রয় শুধুমাত্র পণ্য কিনলেই ক্রয় হিসাব নামে লিখতে হবে। শুধুমাত্র পণ্য দ্রব্য ক্রয়ের ক্ষেত্রেই ক্রয়, শুধুমাত্র পণ্য দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রেই বিক্রয় আসবে। আদারওয়াইজ আমরা যদি কোনো সম্পত্তি ক্রয় করি তাহলে সেই সম্পত্তির নামে হিসাবটি লিখতে হবে। আমি যখন লিখি ক্রয় হিসাব, তখন তুমি চোখ বন্ধ করে বুঝতে পারবে পণ্য ক্রয় করা হয়েছে। আমি যখন লিখব বিক্রয় হিসাব, তখন তুমি নিশ্চিন্ত থাকতে পারবে যে পণ্য বিক্রয় করা হয়েছে। আর সম্পত্তি ক্রয় করলে সরাসরি সেই সম্পত্তির নামে হিসাব লিখতে হয়। তাহলে এখানে আরেকটি পক্ষ কি, আসবাবপত্র। তাহলে ব্যাংক এবং আসবাবপত্র, এই ব্যাংক যখন আমি বলবো ব্যাংক কি হিসাব, তখন তোমরা সবাই বলবে ব্যাংক হচ্ছে সম্পত্তিবাচক হিসাব বা সম্পদ হিসাব। ব্যাংক বলতেই যেটি বোঝায় যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট বা সেখানে আমার যে টাকাটা জমা আছে, যদি ব্যাংকের জমার চাইতে বেশি তুমি উঠিয়ে থাকো বা উত্তোলন করে থাকো, সেটা তোমাকে স্পষ্ট করে বলে দিবে ব্যাংক জমাতিরিক্ত। তাহলে ব্যাংক জমাতিরিক্তটা হচ্ছে দায়। আর ব্যাংক জমা বললে যেটি বোঝাবে বা ব্যাংক বললে শুধুমাত্র বোঝাবে সম্পদ। তাহলে এখানে ব্যাংকটা হচ্ছে এ উপাদান, আসবাবপত্র সেটিও সম্পদ, তাহলে এটিও এ উপাদান। দেখো এখানে দুটোই এ, তাহলে এ কোন পাশের উপাদান? বাম পাশের। এ প্লাস ই প্লাস ডি, তাহলে বাম পাশের উপাদান যদি হয় তাহলে এই ক্ষেত্রে সূত্র প্রযোজ্য হবে বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট হচ্ছে সিম্পল। তাহলে এখানে যেহেতু দুটোই অ্যাসেট এ, তাহলে একটি অ্যাসেট বৃদ্ধি পেয়েছে আরেকটি হ্রাস পেয়েছে। তুমি পড়লেই বুঝতে পারবে। চেকে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, বলো প্রতিষ্ঠানে কি এসেছে আর কি গেছে? আসবাবপত্র এসেছে, তার মানে কি আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, এই সম্পদটা বৃদ্ধি পেয়েছে। তাহলে যাবে তো হবে আসবাবপত্র হিসাব ডেবিট। কি গেছে? টাকা গেছে। কোত্থেকে গেছে? ব্যাংক থেকে। তোমার ব্যাংকের টাকা কমে গেছে, তাহলে এই সম্পদটা হ্রাস পেয়েছে। তাহলে যাবে তো হবে ব্যাংক হিসাব ক্রেডিট। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আজকে এখানে আর বেশি উদাহরণ দিলাম না, কারণ আমার দৃঢ় বিশ্বাস যে আমাকে আর বেশি কথা বলে এটা তোমাদের বোঝাতে হবে না। তোমরা সবাই যথেষ্ট ম্যাচিউরড এবং যথেষ্ট ব্রিলিয়ান্ট। তোমরা তোমাদের রেসপন্স আমাকে মুগ্ধ করেছে। আমি আসলে দেখেছি যে তোমরা কতটা আন্তরিকতার সাথে আসলে এই সময়টাতেও চেষ্টা করছো পড়াশোনা করার বা ইনভলভ থাকছো। এটাই আসলে অনেক বড় পাওনা, বড় প্রাপ্তি। আমরা যেমন শিক্ষকরা আন্তরিকভাবে চেষ্টা করছি এই অনলাইন ক্লাসের মাধ্যমেই তোমাদেরকে যতটুকু সম্ভব, যদিও জানি 100% ইফেক্টিভ হচ্ছে না ক্লাস, কিন্তু তারপরেও যত দূর সম্ভব, একেবারেই যেখানে সব কিছু স্তব্ধ, সেখানে আমরা যে চলছি সেটাই আসলে অনেক কিছু। তো এর মধ্যেও তোমাদের ইনভলভমেন্ট সত্যিকার অর্থেই প্রশংসনীয়। আমি আশা করব, প্রত্যাশা করব, দোয়া করব যেন তোমরা এভাবেই সুস্থ সুন্দর থেকে প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করে তোমাদের এই জ্ঞান অর্জনের যে প্রক্রিয়া সেটিকে ত্বরান্বিত করতে পারো, এবং তোমাদের যে সামনের পথগুলো সেই সুন্দর দিনগুলোর জন্য সুন্দর একটি যোগ্যতা, ক্ষমতা নিয়ে তোমরা অপেক্ষা করতে পারো। তো আজকের যে আলোচনা আমি করেছি, আমার বিশ্বাস যে এইটুকু আলোচনায় এই মূল যে বিষয়টি, হিসাব সমীকরণের যে রিঅ্যারেঞ্জমেন্টটি আমরা করেছি এখানে, করে যে ফর্মুলাটি আমরা এখানে লিখেছি, সেটির মাধ্যমে দেখো এই দুটো শব্দ দ্বারা বা দুটো বাক্য দ্বারা আমরা পুরো হিসাব বিজ্ঞানের যে
নিয়মগুলোকে কিন্তু জাস্ট একটা জায়গায় একটা টেবিলে নিয়ে এসে আমরা ছেড়ে দিয়েছি। এটা বুঝবে না বা এটা পারবে না, এই বয়সের একটা ছেলে বা মেয়ে এটা বললে আসলে বিশ্বাসযোগ্য হবে না। তো এই কনফিডেন্স লেভেলটা যদি কারো কম থেকে থাকে, দয়া করে সেটা আজকে গ্রো আপ করে নাও। এবং নেক্সট ক্লাসে আমি দেখতে চাই যে প্রত্যেকেই তোমরা এই হিসাব সমীকরণের দ্বারা জাবেদা দাখিলা করতে পারছো সাকসেসফুলি। কিছু প্রবলেম হতে পারে, সেই প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হতে পারে পক্ষ চিহ্নিতকরণের ক্ষেত্রে। আদারওয়াইজ ফর্মুলাটা তোমার জানা হয়ে গেছে, এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, 0% থাকবে। পক্ষ চিহ্নিত করলেই সেটা ভুল নামে লিপিবদ্ধ হবে, আর তখন সেটা কাটা যাবে। এই পক্ষ চিহ্নিত করাটাও আমি মনে করি যে আসলে এখন আর তোমাদের জন্য ততটা কঠিন কিছু নয়, কারণ তোমরা বুঝে গেছো যে কিভাবে পক্ষ। আমি বলেছি যে পক্ষ মানেই হচ্ছে এমন দুটো শব্দ যেটি দ্বারা পুরো ঘটনাটিকে বোঝায়। বেতন প্রদান করা হলো, আমি যদি বলি একটি পক্ষ ভাড়া, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না, বিশ্বাসযোগ্য হবে না। এই সেন্সটুকু আমাদের সবারই রয়েছে। সেখানে একটি পক্ষ বেতন আর একটি পক্ষ নগদ বললেই কি হবে, বিষয়টি বোঝা যাবে। এই যে ধারণাটি আমি তোমাদের কাছে তুলে ধরেছি, আশা করব এটির মর্মার্থ তোমরা বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে এবং বাস্তবিক অর্থে এটিকে প্রয়োগ করবে। এই প্রয়োগটা যদি করো তাহলে সেটা তোমার জন্য মঙ্গলজনক, আমার জন্য মঙ্গলজনক। কারণ তোমরা ভালো থাকলে, তোমরা ভালো করলেই আমি গর্ববোধ করি, আমি ভালো থাকি। তো নেক্সট ক্লাসে প্রত্যেকেই আজকে থেকে শুরু করে নেক্সট ক্লাসের আগ পর্যন্ত এই সমীকরণের যে আমি নিয়মটি বা ফর্মুলাটি দেখিয়েছি সেটির উপর লেনদেনগুলোকে প্রয়োগ করতে থাকো। দেখবে যে এর মধ্যে নিশ্চিন্তে তোমরা এটার করার যোগ্যতা অর্জন করে ফেলেছ। তারপর নেক্সট ক্লাসে যদি কারো কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো আমাকে আগেও জানাতে পারো। তোমরা আমার ফেসবুক আইডিতে বা মেসেঞ্জারে তোমরা লিখতে পারো। এই প্রবলেমগুলো আমি তাহলে তোমাদের সাথে আলোচনা করব, অর্থাৎ আমি ক্লাসে সেগুলোকে ক্লিয়ার করে দেব যদি কোনো আইটেম বা কোনো হিসাব শিরোনাম সম্পর্কে কোনো কনফিউশন থাকে। তো ধন্যবাদ সবাইকে আজকে আবারও আন্তরিকভাবে এতটা সময় ধরে আসলে মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য। আমরা সবাই সুস্থ থাকবো, সুন্দর থাকবো। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।